হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে 2025-26-এ রেলওয়ে গ্রুপ ডিতে টোটাল 101টা শিফট হয়েছে। আমি আজকে সায়েন্স সাবজেক্টের কথা বলছি। সায়েন্সের যে ফার্স্ট যে এক্সামটা হয়েছিল সেটা 27/11/2025-এ হয়েছিল। আমি এই ভিডিওতে 27/11/2025-এর যে ফার্স্ট শিফটের কোশ্চেন এসেছিল, আমাদের সায়েন্সের টোটাল কটা কোশ্চেন আছে না, 25 প্রত্যেকটা শিফটে 25-25টা করে কোশ্চেন আছে। তো এই ভিডিওতে আমি পুরো 25টা কোশ্চেনের ডিটেলস আলোচনা করবো, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় ইলাবোরেটভাবে, একদম যা অপশন আছে, যা যা কোশ্চেন আছে, একদম ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে? যারা জানো না তাদেরকে একবার জাস্ট ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমাদের 2025-26-এ যে এক্সাম হয়েছিল না গ্রুপ ডির, তার উপরে বেস করে এই বইটা বানানো হয়েছে। সম্পূর্ণ বাংলা ভাষায় বই, সায়েন্সের উপরে বানানো হয়েছে এবং টোটাল 101টা শিফট আছে এই বইয়ের মধ্যে। এবং আমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে, সেই কোর্সের মধ্যে এই 101টা শিফটের, যদি কেউ কোর্স নিতে চাও, আমাদের 101টা শিফটের টোটাল সলিউশন ওই কোর্সের মধ্যে করানো হচ্ছে। সম্পূর্ণ বাংলা ভাষায় কীভাবে করাবো তোমরা একটু পরে দেখতে পাবে ভিডিওতে, একদম ডিটেলসে করানো হচ্ছে। ঠিক আছে? যদি চাও নিতে পারো। আর শুধুমাত্র ওই কোর্সের মধ্যে যে শুধু এই 101টা শিফটের সলিউশন পাবে তা কিন্তু নয়, আমাদের চ্যাপ্টার ওয়াইজ যদি কেউ টেস্ট সিরিজ দিতে চাও, মানে যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারটার উপর বিশেষ, মানে যে চ্যাপ্টারটা পড়বে মানে চ্যাপ্টার ওয়াইজ চলবে, সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ পাবে এবং টেস্ট সিরিজের শেষে পুরো ডিটেলস অ্যানালাইসিস পাবে প্রত্যেকটা কোশ্চেনের। ঠিক আছে? তো আবার বলে দিচ্ছি, এই ব্যাচের মধ্যে শুধুমাত্র 101টা শিফটের সলিউশন নয়, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, নতুন যে এনসিআরটি রয়েছে সেই এনসিআরটির ওপর বেস করে টোটাল থিওরি ক্লাস দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে, সেই চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং বললাম যে আরআরবি গ্রুপ ডি 101টা শিফটের ডিটেলসের সলিউশন পাবে এবং মক টেস্ট পাবে চ্যাপ্টার ওয়াইজ এবং তার ফুল অ্যানালাইসিস পাবে এবং যা করানো হবে টোটাল ক্লাসে টোটাল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই মানে কোর্সের প্রাইস আছে অনলি 399, এর মধ্যে তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে। আর যদি কেউ মনে করো যে স্যার শুধুমাত্র সায়েন্স নয়, আমরা এর সঙ্গে সমস্ত কিছু নেবো, মানে ফুল কোর্স নেবো, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, টোটালটা নেওয়ার জন্য অনলি 300 রুপিস এক্সট্রা 699-এ তোমরা টোটাল পুরো ব্যাচটা পেয়ে যাবে। ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত এই যে বইটা বললাম, এই বইটা যারা পারচেস করনি তারা পারচেস করতে পারো। বইটার প্রাইস আছে 472 টাকা এবং পিডিএফের প্রাইস আছে 199 টাকা। ঠিক আছে? তো এই ব্যাচটা নেওয়ার জন্য সিম্পল তোমাদের কী করতে হবে, এই সমস্ত কিছু নেওয়ার জন্য এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি এই ব্যাচটা নিতে চাই। তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠানো হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, ব্যাচে অ্যাড করে দেবো। আদারওয়াইজ তোমরা করতে পারো কি না, আমাদের এক্সাম গ্র্যাভিটি ইনস্টল করতে পারো। এক্সাম গ্র্যাভিটি ইনস্টল করার পর তোমরা ওখান থেকেও কিন্তু ডাইরেক্ট ব্যাচ পারচেস করতে পারো বা বুক পারচেস করতে পারো। ঠিক আছে? তো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করছি 27/11/2025-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমি বলে রাখি তোমাদের, আমি কেন এই ব্যাচটার সাথে থিওরি ক্লাসও রেখেছি তার একটাই কারণ, অনেক স্টুডেন্ট আছে যারা স্টার্ট করছে, যারা এই দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গেলে না মিনিমাম নলেজটুকু লাগে, মানে মিনিমাম কি জিরো থেকে গিয়ে স্টার্ট করতে পারেন। তো আমি আশা করছি তোমাদের, আমি তো এখানে ডিটেলসে বলবোই, কিন্তু তোমাদের একটু মিনিমাম নলেজ লাগবে। যদি না থাকে তাহলে তাদের জন্য থিওরি ক্লাস আমি রেখেছি এবং ফ্রিতেও আমাদের এই ইউটিউবে থিওরি ক্লাস করানো হয়, তোমরা জানো। তো থিওরি ক্লাস দেখার পর তা তোমাদের এটা দেখতে হবে। আর মিনিমাম যদি একটুও মানে নলেজ থাকে সায়েন্স সম্পর্কে, তাহলে এই ক্লাসটা তোমরা আরামসে বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা, কোশ্চেনের লেখা বা সাইজ সমস্ত কিছু আশা করি ঠিক আছে। যদি কোথাও কোনো সমস্যা হয় ওতে অবশ্যই বলবে, আমি অবশ্যই সাইজ চেঞ্জ করে দেবো। ঠিক আছে? কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে বলো না যে হোয়াইট করে দাও, ব্ল্যাক করে দাও, ব্লু করে দাও, এসব বলো না। এই ব্যাকগ্রাউন্ডটা রেখেছি তোমাদের জাস্ট যখন পড়বে তোমাদের হেল্প হবে, চোখে লাগবে না তোমাদের। ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেন বলছে একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া হলো যদি এটি 3.0 মানে 3 সেকেন্ডে 3 সেকেন্ড ধরে নিচে পড়ে এবং জি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে বস্তুটির চূড়ান্ত বেগ কত হবে। ঠিক আছে? অপশন দিয়েছে 30, 40, 10 আর 20। বলো, প্রথমে নিজেরা ট্রাই করো, তারপরে আমার সাথে মিলিয়ে নেবে। দেখো এখানে নিউটন ল অফ মোশনে আমরা কটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, যে স্যার ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এই একটা ফর্মুলা আছে। ঠিক আছে? আর কি ফর্মুলা আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর কি ফর্মুলা আছে না, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে ফর্মুলা আছে। এখানে আবার ঘাবড়ে যেও না স্যার ইউ কি এ কি, আমরা মিনিমাম এটুকু জানি যে ভি যেটা আছে, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এই যে ভি যেটা আছে, ভিটা হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি, মানে অন্তিম বেগ যেটাকে বাংলায় বলে। ইউ যেটা আছে, ইউটা কি, ইউটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক বেগ, প্রথম দিকে যে বেগটা থাকে। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটাকে বাংলায় বলা হয় ত্বরণ। আর টিটা হচ্ছে কিন্তু কি, সময় বোঝায়। ঠিক আছে? এছাড়াও আমরা এখানে মানে নিউটন ল অফ মোশন যখন পড়বো তখন আমরা দেখতে পারবো যে এম যেটাকে বোঝায় সেটা হচ্ছে মাস বা ভর, এফ যেটাকে বোঝায় সেটা হচ্ছে ফোর্স। ঠিক আছে? এই জিনিসগুলো মিনিমাম জানো। আবার অনেক সময় জি দিয়ে দেয়, জিটা কি, জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষজ ত্বরণের জন্য, মানে অভিকর্ষজ ত্বরণ বলতে পারো, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে?
তো যাই হোক, আমাদের এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর মধ্যে কোন ফর্মুলাটা ইউজ হবে সেটা দেখে কি মনে হচ্ছে বলো। একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই তোমাদের, এ আর জি নিয়ে। দেখো এটা হচ্ছে শুধুমাত্র অ্যাক্সিলারেশন, যেটাকে বাংলায় বলা হয় ত্বরণ, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে জি, অনেক সময় দেখবে মানে এই ফর্মুলাটাও আছে ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। তো এখানে জি মানে ঘাবড়ে যেও না, এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা শুধু ত্বরণ, আর এটা অভিকর্ষের ফলে যে ত্বরণটা সৃষ্টি হয় সেই ত্বরণ, ঠিক আছে। এখানে দেখো জি এর মান প্রথম কথা হচ্ছে কোন ফর্মুলাটা ইউজ হবে বলো, প্রথমে এটা দেখে বলো। দেখো আমরা এটুকু বুঝতে পারছি যে এখানে যেটা ইউজ হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ হবে। স্যার এর কারণ কি? এর কারণ দেখো, প্রথমে আমি যদি ম্যাথটা লিখি তাহলে আমরা এটা লিখতে পারি যে প্রাথমিক বেগ যেটা দিয়ে দিয়েছে, মানে প্রাথমিক যে শুরু করছে যে বেগটা ইউ সমান কি দিয়েছে বলো, ইউ সমান দিয়েছে, সরি না এখানে ইউ দেওয়া নেই, তাহলে কি হবে, ইউ কি হবে দেখো ভালো করে বুঝবে। বলছে একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া হলো। দেখো ধরো এই একটা উচ্চতা আছে, ঠিক আছে, এই উচ্চতার তুমি ধরো এই পিক পয়েন্টে দাঁড়িয়ে আছো, যখন তুমি বস্তুটাকে ফেলছো তখন বস্তুটার প্রাথমিক বেগ কি? স্যার প্রাথমিক বেগ 0, সব ইউনিট দেখো মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে। প্রাথমিক বেগ কি 0, কারণ বস্তুটাকে তুমি হাতে করে এখনো ধরে আছো, ধরে থাকার পরে এটা ফেলছো, ফেলার পরে তো সে স্পিডটা পাবে, কিন্তু যে মুহূর্তে বস্তুটা একটা জায়গাতে স্থির আছে, মানে এই যে জায়গাটা স্থির আছে এই জায়গাটা কি প্রাথমিক বেগটা কি হয়ে যাবে, তার 0 হয়ে যাবে। ওকে স্যার, আচ্ছা সময় কি হবে, টি না 3 সেকেন্ড ধরে পড়েছে, তো 3 সেকেন্ড হয়ে যাবে এখানে সময়। আর এখানে দেখো, এখানে বলো তো এ হবে না জি হবে, কোনটা হবে? স্যার এখানে জি এর মান দিয়েছে, অভিকর্ষজ ত্বরণের মান দিয়েছে, জি সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে কি হবে, ভি সমান, তো ইউ ভেবো না, হ্যাঁ, ভি সমান কি হয়ে যাবে, ইউ প্লাস জিটি। তো আমি যদি এখানে, আমাকে এখানে কী বার করতে দিয়েছে, চূড়ান্ত বেগ, মানে আমাকে ভিটা বার করতে দিচ্ছে, জন্য ভিটা আমি এদিকে রাখলাম, ঠিক আছে। ইউ এর মান কত আছে 0, জি এর মান কত আছে, অভিকর্ষ ত্বরণ 10 দেওয়া আছে, ঠিক আছে, এটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি আমি। জিটি, টি এর মান কত দেওয়া আছে 3 সেকেন্ড, তো এখানে 3 লিখে দিলাম। 0 প্লাস 10 3 30, তাহলে আমার অ্যান্সার কত আসছে, 0 প্লাস 30 কত হয়, 30 হবে, 30 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হয়ে যাবে আমার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলো এর মধ্যে কোথাও কোনো রকম কোনো সমস্যা আছে? কিন্তু আমাদের মিনিমাম ফর্মুলাটুকু মনে রাখতে হবে যে ভি সমান ইউ প্লাস এটি বা ইউ প্লাস জিটি, জি তখন হবে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে, আর যদি সিম্পল অ্যাক্সিলারেশন বা ত্বরণ দিয়ে দেয় সেক্ষেত্রে এ হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা বলেছে খোলা জায়গায় একটি ধাতব প্লেটের ওপর ন্যাপথলিন বল পোড়ালে কি ঘটনা ঘটবে। দেখো এই কোশ্চেনটা করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটাকে বলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যাকে বলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আচ্ছা আমার পড়ানো যদি কারো স্লো মনে হয় না, একটু স্পিড বাড়িয়ে দেখবে তোমরা, ঠিক আছে, আমি সবার জন্য বলছি তো, সব স্পিডে বললে হবে না, তো একটু স্পিড বাড়িয়ে নেবে যদি কোথাও কোনো সমস্যা হয়। দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই জিনিসটা কী দেখো বুঝবে। দেখো হাইড্রোকার্বন প্রধানত হাইড্রোজেন এবং কার্বন এই দুটো দ্বারা গঠিত, ঠিক আছে। হাইড্রোকার্বন কি দিয়ে গঠিত, হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত, ঠিক আছে। এদের যে বন্ধন আছে না, বন্ধনের প্রকৃতির উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। দু ধরনের হাইড্রোকার্বন আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে ইংলিশে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর অসম্পৃক্তকে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে। মনে রাখবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তারাই যেসব হাইড্রোকার্বন কার্বন পরমাণুগুলোর একে অপরের সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে, সিঙ্গেল বন্ডে এক বন্ধনে যুক্ত থাকবে, কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে, এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে বলা হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরও একটা নাম আছে যেটাকে বলা হয় অ্যালকেন। কি বলা হয়, অ্যালকেন, ঠিক আছে। এরা প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয়, ঠিক আছে, সরি ভুল বলছি, এরা প্রচণ্ড মানে এটা খুব কম সক্রিয় হয়, খুব কম সক্রিয়। যদি প্যারাফিন বলা হয় না, যদি কোথাও লেখা দেখতে পাও প্যারাফিন, এই প্যারাফিন কিন্তু এই অ্যালকেনের মধ্যেই পড়ে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে। এদের যে সাধারণ সংকেত হয়, যদি আমরা হাইড্রোকার্বনকে সংকেতের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি CnH2n
+2, ঠিক আছে। যদি বলো স্যার এর এক্সাম্পল কি আছে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের, যদি আমরা মিথেনের কথা বলি, মিথেনের সংকেত কি, সরি CH4 মিথেন এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের একটা উদাহরণ হিসাবে নিতে পারো। তারপরে ইথেনকে যদি বলি সেটাও আমাদের অ্যালকেনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে C2H6। যদি আমরা প্রোপেনের কথা বলি, প্রোপেনও এর মধ্যে পড়ে যায়, C3H8, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, সম্পৃক্ত কার্বনটা হচ্ছে সিঙ্গেল বন্ডে যুক্ত থাকবে, কার্বন পরমাণুগুলোর সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত থাকবে। এবার আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি নেক্সট স্লাইডে, এখানে আর হবে না। দেখো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা হচ্ছে যে সব হাইড্রোকার্বনের অণুতে অন্তত ওটাই কি ছিল, কার্বন পরমাণুগুলোর সাথে পরস্পরের সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত ছিল, এটা মিনিমাম দ্বিবন্ধনে যুক্ত থাকবে, ডবল বন্ড, ডবলও হতে পারে বা ট্রিপলও হতে পারে, ঠিক আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত থাকবে, সেটাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরা প্রধানত দু ধরনের হয়, এরা প্রধানত ক ধরনের হয়, দু ধরনের। একটা হচ্ছে তোমার অ্যালকিন, আগেরটা কি ছিল, বলো, আগেরটা ছিল অ্যালকেন, আর এটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকিন কি, যখন ডবল বন্ড থাকবে, সেটা হচ্ছে অ্যালকিন। আর অ্যালকাইন হচ্ছে যখন ট্রিপল বন্ড থাকবে, ত্রিবন্ধনে যুক্ত থাকবে, ট্রিপল বন্ড থাকবে, যখন ত্রিবন্ধনে যুক্ত থাকবে, ঠিক আছে। মানে কার্বন পরমাণু, বারবার বলছি, কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে কিন্তু এটা ডবল বন্ড থাকবে আর এটাতে থাকবে ট্রিপল বন্ডে যুক্ত থাকবে, ঠিক আছে। যদি বলো যে স্যার অ্যালকিন এর সংকেত কি হবে, CnH2n, সিম্পল CnH2n। আর যদি বলো ট্রিপল বন্ডে যেটা যুক্ত আছে সেটা কি হবে, এর সাধারণ সংকেত কি হয়ে যাবে, CnH2n-2, ঠিক আছে। আমরা যদি মানে এই অ্যালকিনের কথা বলি, অ্যালকিনের এক্সাম্পল হিসাবে আমরা কাকে নিতে পারি, ইথিলিনকে নিতে পারি, ইথিন ব্যাপার একই, ইথিলিন C2H4 কে নিতে পারি, C2H4। আর যদি আমি অ্যালকাইনের কথা বলি তাহলে আমরা অ্যাসিটিলিনকে নিতে পারি, অ্যাসিটিলিনকে নিতে পারি, অ্যাসিটিলিন বা ইথাইন যাই বলো, ইথাইন। এর কি আছে না C2H2, আরে আর এখানে হচ্ছে না, এখানে করি C2H2, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকাইনের ব্যাপার, আমি অ্যাসিটিলিনের কথা বললাম, ঠিক আছে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দু রকম হয়ে গেল, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিনের হচ্ছে ডবল বন্ড থাকবে, অ্যালকাইনের ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে। এর এক্সাম্পল হিসেবে ইথিলিন, এই যে সাধারণ সংকেত সেটা CnH2n, এটা 2, হ্যাঁ H2n, আর অ্যালকাইনের ট্রিপল বন্ড CnH2n-2। এই অ্যালকিনের ক্ষেত্রে তোমরা ইথিলিনকে ভাবতে পারো, অ্যালকাইনের ক্ষেত্রে তোমরা অ্যাসিটিলিনকে ভাবতে পারো, যেটা হচ্ছে C2H2, ক্লিয়ার। এবার আমি কোশ্চেনে আসছি, তা তোমরা বুঝতে পারবে এরপর। এবারে কোশ্চেনটা দেখো, বলছে খোলা জায়গায় একটি ধাতব প্লেটের উপর ন্যাপথলিন বল পড়ালে কি ঘটে। দেখো যখনই তোমাদের ন্যাপথলিনের কথা বলবে না, ন্যাপথলিন, অ্যাসিটিলিন, এগুলোরই যখনই কথা বলবে তখনই জেনে রাখবে সেটা কি হয়ে যাবে, এইমাত্র বললাম কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তখনই মাথায় রেখে দেবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা, ঠিক আছে। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কেসটা কি হয় দেখো, ন্যাপথলিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক টাইপের, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। এগুলো কি হয়, যখনই তুমি খোলা বাতাসে রেখে দেবে, ধরো একটা ওপেন জায়গাতে খোলা বাতাসের মধ্যে রেখে দিলে, অক্সিজেনের যদি মিনিমাম উপস্থিতি পায় না, মিনিমাম উপস্থিতিতে কি হয়, এটা পুড়তে শুরু করে দেয়, এবং পুড়ে কি হয়, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। ধোঁয়া কেন উৎপন্ন হয়, কারণ এটা না সম্পূর্ণ দহন হয় না, সামান্য অক্সিজেন পেলে এটা দপ করে জ্বলে ওঠে এবং প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। আর মনে রাখবে এতে কার্বনের যে পার্সেন্টেজ অনেক বেশি থাকার জন্য এটা হলুদ শিকা হয়। কি কালার হয়, এটা হলুদ শিকা হয়, ঠিক আছে। আর আরেকটা কথা, যেহেতু এখানে কার্বনের পার্সেন্টেজ বললাম প্রচণ্ড পরিমাণে থাকার জন্য কি হয় না, এটা তো এক তো অক্সিজেনের সামান্য উপস্থিতিতে জ্বলে উঠছে, তার ফলে কী হবে, সম্পূর্ণ যখন কার্বনের দহনটা হয় না তখন প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয়, এবং কার্বন যে সম্পূর্ণরূপে দগ্ধ হচ্ছে না, এর ফলে কি হয় না, কালো ভূসা উৎপন্ন হয়, যেটাকে ব্ল্যাক সুট বলে, ব্ল্যাক সুট উৎপন্ন হয়, ঠিক আছে। এবং যদি কোনো ধাতব প্লেটের ওপর থাকে, সে এখানে ধাতব প্লেটের কথা বলেছি না, ধাতব প্লেটের ওপরে কি হবে না, উপরে জমা হতে থাকবে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করবে, আমি দেখো এখানে একটা জিনিস বলি তোমাদের,
সম্পৃক্ত হাইড্রোকার্বন যখনই বলবে, আমি তো বললাম সম্পৃক্ত হাইড্রোকার্বন সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত হাইড্রোকার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড। অসম্পৃক্ত হাইড্রোকার্বন জেনে রাখবে যে সম্পূর্ণ নীল শিখাতে জ্বলবে। যেমন তোমরা দেখেছো রান্নার গ্যাস যেটা এলপিজি আছে না, এলপিজি দেখবে পুরো নীল শিখাতে জ্বলে, ঠিক আছে, কোনো রকম কোনো ব্ল্যাক স্যুট বা ভূষা তৈরি করবে না। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি হয় না, তোমরা ন্যাপথলিনের কথা বলো, অ্যাসিডিনের কথা বলো, এটা না ইয়েলো কালারে জ্বলবে, হলুদ শিখায় জ্বলবে, এবং ব্ল্যাক স্যুট তৈরি হবে কার্বনের সম্পূর্ণ দহন না হওয়ার জন্য। এবারে তোমার অপশনটা বলো তো কী হবে না, খোলা জায়গায় ধাতব প্লেটের উপর ন্যাপথলিন বন্ড রাখলে কী হবে বলো, এই দেখো এই অপশনটা হয়ে যাবে, হলুদ শিখা নিয়ে জ্বলবে এবং ধাতব প্লেটের ওপরে কালো ব্ল্যাক স্যুট জমা হবে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আর কোনো ডাউট আছে এটা সম্বন্ধে? আর এখানে যেটা বলছে নীল শিখায় সবসময় মনে রাখবে সম্পৃক্ত হাইড্রোকার্বন জ্বলবে এবং কোনো রকম কোনো কালো ভূষা বা ব্ল্যাক স্যুট উৎপন্ন হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন উক্তিটি স্থিরানুপাত সূত্র, যেটাকে বলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, সবচেয়ে ভালো ব্যাখ্যা করে? দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থিরানুপাতের সূত্র কি। মনে রাখবে এই স্থিরানুপাতের সূত্র জোসেফ প্রাউস্ট ইনি দিয়েছিলেন 1799-এ, 1799 সালে, ঠিক আছে। ইনি বলেছিলেন যে রাসায়নিক যৌগে উপাদান যে মৌলগুলো উৎস সব সময় নির্বিশেষে সব সময় সর্বদা ভরের একটা নির্দিষ্ট বা স্থির অনুপাতে থাকবে। যেমন আমি উদাহরণ হিসাবে এই যদি আমার কথাটা বুঝতে না পারো, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। যেমন H2O, এটা কিসের সংকেত? স্যার জলের সংকেত। এটা তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করো, তোমরা বৃষ্টির জল নিয়ে নাও, রেন ওয়াটার নাও, তোমরা রিভারের ওয়াটার নাও, তোমরা সমুদ্রের মানে সির নাও, যেখানের জল নাও না কেন, যে কোনো জল নাও না কেন, এদের মধ্যে যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত সবসময় কত থাকে? 1:8 থাকবে। তার মানে কি, মানে রাসায়নিক যৌগে উপাদান মৌলগুলোর যে উৎস সেগুলো সর্বদা ভরের একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে। এটাই বলেছিলেন জোসেফ প্রাউস্ট এই স্থিরানুপাতের সূত্রতে। এবার চলে এসো অপশানে। বলছে একটি রাসায়নিক যৌগে উপাদান মৌলগুলি সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে থাকবে। প্রথম অপশানটাই কারেক্ট অপশান। হ্যাঁ, দেখো আমি যদি বি অপশানে যাই, বলছে বিক্রিয়ার সময় পরমাণুগুলো আরও ক্ষুদ্র কণায় বিভক্ত হয়। এটা তো পরমাণুবাদের ক্ষেত্রে চলে এলো। জন ডাল্টন তার পরমাণুবাদে বলেছিলেন যে পরমাণু ক্ষুদ্রতম কণা হিসেবে গণ্য করা হয়, তাকে আর ভাগ করা যাবে না। এই যে বলছিলেন বিক্রিয়ার সময় পরমাণুগুলোকে আরও ক্ষুদ্র কণায় ভাগ করে, প্রথমে ডাল্টন কি বলেছিলেন যে না, পরমাণু ক্ষুদ্রতম কণা গণ্য করা হবে, একে আর কোনোভাবে ভাগ করা যাবে না। পরবর্তীকালে তো আধুনিক বিজ্ঞানে সেটা ভুল প্রমাণিত হয়েছিল। তো এটা তো পরমাণুবাদের কেস। আর একটি যৌগে মৌলগুলো সর্বদা এলোমেলো থাকে, এটা তো বললাম যে না, কখনোই এলোমেলো থাকবে না, সবসময় একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে। আর রাসায়নিক বিক্রিয়ার ভরের সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা কিসের সূত্র? ভর সংরক্ষণের সূত্র, যেটা ল অফ কনজারভেশন অফ মাস। এটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী ল্যাভোইসিয়ার দিয়েছিলেন। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু অন্যরকম, বোঝার সেরকম কিছু নেই, কিন্তু মনে রাখবে ডিম উৎপাদনের জন্য কোন ধরনের হাঁস মুরগি মানে পোলট্রি যে হয় পালন করা হয়? মনে রাখবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, লেয়ার্স। এটা একটু বুঝে নাও। পোলট্রি যে ফার্মিংগুলো হয় না, হাঁস মুরগি যেখানে ব্যবহার করা হয়, সেখানে মূলত না দুটো ভাগের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। একটা হচ্ছে লেয়ার্স। স্যার লেয়ার্স কী জিনিস? লেয়ার্স হচ্ছে যে সমস্ত মুরগি মূলত ডিম উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, এগ, যে আমি এখান থেকে শুধু এগের ব্যবসা করব, ডিম উৎপাদনে পালন করা হয়, সেটাকে লেয়ার বলা হয়। যেমন একটা এক্সাম্পল হিসেবে রাখতে পারো, যেগুলো হোয়াইট লেগ হর্ন হয় না, যেগুলো হোয়াইট লেগ হর্ন, বাংলাতেই লেখার চেষ্টা করবো আমি, হোয়াইট লেগ হর্ন, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার্সের মধ্যে পড়ে গেলে, যে শুধু আমি ডিমের ওপরে নির্ভরশীল। আরেকটা হয় ব্রয়লার্স, যেটা ব্রয়লার্সটা মেনলি কিসের জন্য করা হয় না, মাংস উৎপাদনের জন্য, মাংস উৎপাদনের জন্য, ঠিক আছে। এখানে কি হয়, মুরগি দ্রুত বৃদ্ধি পায়, মানে মোটামুটি তোমরা জানতে পারবে যে 25 দিন কি 30 দিনের মধ্যে একটা মুরগি পুরো খাওয়ার জন্য উপযোগী হয়ে গেল। সেখানে স্টেরয়েড পুশ করে হোক, যেভাবে হোক না কেন, এখানে দ্রুত একটা মুরগি ছোট থেকে একদম বড় পর্যন্ত মানে 30 দিনের মধ্যে সেটা খাওয়ার উপযোগী হয়ে যায়। মানে এটা কি মাংস উৎপাদনের জন্য মেনলি পালন করা হয়, সেটাকে বলা হয় ব্রয়লার, ঠিক আছে। তো এখানে কি বলছে, এটা ডিম উৎপাদনের কথা বলেছে, তো লেয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার। যে এগের জন্য যদি তুমি নির্ভর করো, তা তোমাকে লেয়ার্স পালন করতে হবে। স্যার বাকি দুটো অপশান আছে, বাকি দুটো অপশানের খেলা কি আছে? তা এখানে আছে মিল্চ জিনিসটা হচ্ছে দুগ্ধবতী যে সমস্ত গবাদি পশু আছে, যেমন গরু হয়ে গেল, মহিষ হয়ে গেল, যারা দুধ দেয় না, তাদের ক্ষেত্রে মিল্চ কথাটা ইউজ হয়। আর একটা আছে কি কমন কাপটা হচ্ছে একটা বলবো মানে কার মাছ হয় না, একটা প্রজাতির মাছ।
এটি একটা প্রজাতির মাছ, মানে যেটা মৎস্য চাষের সঙ্গে যুক্ত, যেটা পিসিকালচার হয়, মৎস্য চাষ যেটাকে বলা হয় পিসিকালচার। এই পিসিকালচারের সঙ্গে পিআইএসসিআই পিসিকালচারের সঙ্গে যুক্ত, যেটা কমন কার্পের কথাটা বোঝা গেল। তাহলে মিলস হচ্ছে দুগ্ধবতী গবাদি পশু, ব্রয়লার হচ্ছে মাংসের জন্য, কমন কার্প হচ্ছে একটা প্রজাতির মাছের নাম বলতে পারো, যেটা মৎস্য চাষে ইউজ করা হয়, আর লেয়ার্স হচ্ছে ডিম উৎপাদনের জন্য। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলেছে যে পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ধ্রুবক গতিতে ঘূর্ণায়মান একটি কৃত্রিম উপগ্রহের গতি হলো সুষম বৃত্তীয় গতির উদাহরণ, এই ধ্রুপদী উদাহরণ। এই গতির কোন বৈশিষ্ট্যের কারণে ত্বরণ শূন্য হতে পারে না? আগে ব্যাপারটা বোঝো যে ইউনিফর্ম সার্কুলার মোশনটা কি। দেখো ইউনিফর্ম সার্কুলার মোশনের বাংলা হচ্ছে সুষম বৃত্তীয় গতি বা সমবৃত্তীয় গতি বলা যায়, ঠিক আছে। এটা এমন এক ধরনের গতি যেখানে কোনো বস্তু একটা বৃত্তাকার পথে স্থির দ্রুতিতে চলছে। আমি বেগ ইউজ করিনি, কি ইউজ করলাম? স্থির দ্রুতিতে চলছে, একটা বৃত্তাকার গতিতে স্থির দ্রুতিতে চলছে। এবার দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এক মিনিট জাস্ট দেখো, একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ। দুটো জিনিস কিন্তু এক নয়। দ্রুতি হচ্ছে স্পিড আর বেগ হচ্ছে ভেলোসিটি। মনে রাখবে যে দ্রুতি অপরিবর্তিত থাকতে পারে, দ্রুতি ধ্রুবক থাকতে পারে। তুমি যদি বলো যে প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার চলছে, ঠিক আছে, তার মানে কি গতির অভিমুখ বা দিক প্রতি মুহূর্তে বৃত্তাকার পথ বরাবর পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা বাদ দাও, আমি আরও সহজ করে বলছি, ওইসব বাদ দাও। আমি বলছি যে দ্রুতি জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে স্পিড, এটা কনস্ট্যান্ট থাকতে পারে, যে প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার চলছে, প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার চলছে, এইভাবে আমরা বোঝাতে পারি, ঠিক আছে। কিন্তু বেগের ক্ষেত্রে কি হয়? বেগের ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা আলাদা। যখন আমি ভেলোসিটি বা বেগ বলবো না, এখানে আরেকটা জিনিস চলে আসবে যেটাকে বলা হয় সরণ। সরণ জিনিসটা হচ্ছে যে তুমি এক সরল লেখায় কতটা পথ গেছো, বুঝবে। কিন্তু আবার বলছি আমি, দ্রুতি হচ্ছে তুমি একক সময়ে কতটা গেছো। সাপোজ বলছি, ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, যাত্রা শুরু করে প্রথমে গেছো এখানে, তারপরে গেছো এখানে, তারপরে গেছো এখানে, তারপরে গেছো আবার এখানে, তারপরে গেছো এখানে। তো তোমার দ্রুতি কী হয়ে যাবে? এটা ধরো 5 কিলোমিটার, এটা ধরো 6 কিলোমিটার, এটা 7 কিলোমিটার, এটা 2 কিলোমিটার, এটা 5 কিলোমিটার। এই সবগুলো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে তোমার দ্রুতি। তুমি টোটাল এই সময়ে কতটা টোটাল রাস্তা গেছো সেটা দ্রুতি। আর বেগ কি? বেগ হচ্ছে প্রথম বিন্দু আর শেষ বিন্দু, এই যে সরল রেখা পথটা, এর যে মানে ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার, এটাকে বলে সরণ, ঠিক আছে। তো একক সময়ে তুমি কতটা দূরত্ব এই সরণ বরাবর অতিক্রম করেছো, সেইটা হচ্ছে আমার বেগ। বোঝা গেল দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য? দ্রুতি একক সময়ে তুমি যতটা যাবে ততটাই হয়ে যাবে, আর বেগ হচ্ছে তুমি একক সময়ে যতটা সরণ অতিক্রম করবে, সরণ যতটা হবে তোমার, সেটাই হচ্ছে তোমার বেগ। এটা ক্লিয়ার? মানে একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে আমার বেগ। ক্লিয়ার? দ্রুতি মনে রাখবে কোনো কিছুর উপর নির্ভর করে না, কোনো কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে। এটা কখনো ঋণাত্মক হতেই পারে না, নেগেটিভ হতেই পারে না, ঠিক আছে। কিন্তু এই বেগ কিন্তু দুটোর উপরে ডিপেন্ডেন্ট, মানের উপরও ডিপেন্ডেন্ট, দিকের উপরও ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে দেখো আমি যেটা বলছি, এটুকু বোঝা গেল যে দ্রুতি আর বেগের মধ্যে খেলাটা কি। এবার নেক্সট দেখো, দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি এইমাত্র বললাম যে বেগ হচ্ছে একটা সম্পূর্ণ ভেক্টর রাশি, তাই মানের পরিবর্তন যদি না হয় কিন্তু দিকের পরিবর্তনের জন্য পরিবর্তন ঘটবে। তার মানে কি, এটা তো চলছে একটা সুষম বৃত্তীয় গতি, সুষম বৃত্তীয় গতি মানলাম, এটার কোনো মানের পরিবর্তন হচ্ছে না, মেনে নিলাম যে একটা সুষম বৃত্তীয় গতিতে ঘুরছে, এর কোনো রকম মানের পরিবর্তন হচ্ছে, যে স্পিডে ঘুরছে সেই স্পিডেই চলছে, দুটি তোমার ইকুয়াল আছে। কিন্তু দিক পরিবর্তন হচ্ছে না এটুকু বলো। হ্যাঁ স্যার দিক পরিবর্তন হচ্ছে। কী করে দিক পরিবর্তন হচ্ছে? যখন এটা এখান থেকে এখানে আসছে, তারপর আবার এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে আসছে। এটা কি একটা সরলরেখা বরাবর চলছে? না স্যার, এক সরলরেখা বরাবর চলছে না। প্রত্যেক মুহূর্তে কি করছে? এর দিকের পরিবর্তন করছে। আর যদি দিকের পরিবর্তন করে তাহলে কিসের পরিবর্তন হবে বলো? বেগের পরিবর্তন হবে, ভেলোসিটির পরিবর্তন হবে। আর যখনই ভেলোসিটির পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে, তখনই সেটাকে কি বলবো আমরা? স্যার ত্বরণ বলবো। বোঝা যাচ্ছে জিনিসটা? তার মানে আমরা বুঝতে পারছি যে উপগ্রহ যেটা সুষম বৃত্তি আকারে ঘুরছে, সেটার মধ্যে কি করছে না, একটা ত্বরণ কাজ করছে, যা কেন্দ্রের দিকে অভিমুখী একটা বল বলা যেতে পারে, বা অভিকেন্দ্র ত্বরণ, বা যেটাকে বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলা হয়। অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টি করছে, ঠিক আছে।
আচ্ছা একটা কথা বলো, আমি তো বললাম যে এখানে বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ, তাই এখানে ত্বরণ কাজ করছে। ঠিক আছে, কি ত্বরণ কাজ করছে না, অভিকেন্দ্র ত্বরণ কাজ করছে বা সেন্টিমিটারের অ্যাক্সিলারেশন কাজ করছে। শূন্য কেন নয় এখানে, আমি এই যে বলছে এটা এটা জিরো কেন হয়ে যাচ্ছে না, ত্বরণটা জিরো কেন নয়? যদি ত্বরণটা সাপোজ শূন্য হতো, তাহলে নিউটনের প্রথম গতিসূত্রে কী ছিল? নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বস্তুটা বৃত্তাকার পথে যে ঘুরছে, এটা বৃত্তাকার পথে ঘুরতো না, এটা সরল রেখায় চলতো। কীভাবে চলতো? একটা সরল রেখায় চলতো। ঠিক আছে, আর এই জন্যই তো পৃথিবীর যে মহাকর্ষ বল আছে, এই প্রয়োজনীয় ত্বরণ সরবরাহ করেই তো একটা উপগ্রহকে তার কক্ষপথে ধরে রাখে না। ক্লিয়ার? তাহলে এবার বলো অপশন কোনটা হবে, যে কক্ষীয় গতিবিদ্যার কারণে বস্তুটির ভর ক্রমাগত পরিবর্তন না, গতির অভিমুখ বা দিক প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, যার অর্থ হলো ভেলোসিটি পরিবর্তিত হচ্ছে। একদম সঠিক। ধ্রুবক বেগ বজায় রাখার জন্য অভিকর্ষজ বলের তুলনায় গতিবেগ অনেক বেশি। এসব কিছু নয়, এসব কিছু নয়, যান্ত্রিক শক্তিমান এসব কিছু নয়। আশা করি কনসেপ্ট বোঝা গেল। মনে রাখবে, বারবার বলছি, দ্রুতি আর বেগ এক জিনিস নয়, দ্রুতি আর বেগ এক জিনিস নয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, আর এটা নিয়ে কিছু বলছি না আমি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে নিচের কোন কার্যকারী মূলকে, মানে ফাংশনাল যে গ্রুপ আছে, অক্সিজেন হেটারো অ্যাটম নেই, অক্সিজেন হেটারো অ্যাটম নেই। আচ্ছা হেটারো অ্যাটম জিনিসটা কি? হেটারো অ্যাটম জিনিসটা কিছুই নয়, এটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু যখন হাইড্রোকার্বন সিঙ্গলে যুক্ত হয়ে যাবে, হাইড্রোকার্বন যে শৃঙ্খল আছে, যে চেন আছে, যদি যুক্ত হয় তখন তাকে হেটারো অ্যাটম বলা হয়। আবার বলছি, কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু যখন এই হাইড্রোকার্বন শৃঙ্খলে যুক্ত হবে, তখন সেটাকে বলা হয় হেটারো অ্যাটম। ঠিক আছে, এবার অক্সিজেন হেটারো অ্যাটম মানে এখানে অক্সিজেন যুক্ত থাকছে না তার উপর ডিপেন্ড করে। যেমন দেখো কিটোন, আমি যদি কিটোনের কথা বলি, কিটোনের ক্ষেত্রে কী হবে বলো? কিটোনের কী বলো? সি ও। এখানে অক্সিজেন যুক্ত আছে না নেই? আছে, আছে তো। তো অক্সিজেন যুক্ত আছে মানে কিটোনের হেটারো অ্যাটম রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না। এটা নেই জানতে চেয়েছে, নেই কোনটাতে নেই, তো এটাতে রয়েছে, তো হবে না। আমি যদি অ্যালকোহলের কথা বলি, যে অ্যালকোহল আছে, অ্যালকোহলের কী আছে বলো? অ্যালকোহল হচ্ছে OH, অ্যালকোহল, তো এখানেও তো অক্সিজেন রয়েছে। ঠিক আছে, তো এটাও অ্যান্সার হবে না। আমি যদি হ্যালো অ্যালকোনের কথা বলি, হ্যালো অ্যালকেন কোনগুলো? হ্যালো অ্যালকেন হচ্ছে যেমন তোমার ক্লোরিন বলতে পারো, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন, এগুলোর ক্ষেত্রে কোথাও তুমি অক্সিজেন দেখতে পাচ্ছ কি? এগুলো হ্যালোজেন, তো এগুলোর ক্ষেত্রে অক্সিজেন কোথাও যুক্ত আছে না, তার মানে এইটার হেটারো অ্যাটম নেই, এটা অ্যান্সার হয়ে যাবে। আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলি, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে না, COOH। আরে অক্সিজেন যুক্ত আছে না নেই? আছে অক্সিজেন যুক্ত, তো অক্সিজেন হেটারো অ্যাটম রয়েছে, তাহলে আমি এটাও অ্যান্সার বলবো না, শুধুমাত্র হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে বলতে পারবো। ঠিক আছে, কারণ এখানে হ্যালোজেন যুক্ত থাকে শুধুমাত্র, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হেটারো অ্যাটম হিসেবে কী যুক্ত আছে? হ্যালোজেন যুক্ত আছে, কোনো অক্সিজেন যুক্ত নেই। বোঝা গেল? আর বাকি সবগুলোই দেখো অক্সিজেন যুক্ত আছে। অ্যালকোহলের ক্ষেত্রে বললাম, কিটোনের ক্ষেত্রে বললাম, কার্বক্সিল অ্যাসিডের ক্ষেত্রে বললাম, অক্সিজেন হেটারো অ্যাটম রয়েছে, তো আমি অ্যান্সার দেবো না, তো হ্যালো অ্যালকেন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে যে সক্রিয়তা সিরিজ মানে অ্যাক্টিভিটি সিরিজ, যেটা দেখো অনেকে বলছো যে পিরিয়ডিক টেবিল পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। পিরিয়ডিক টেবিল সত্যি সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু পিরিয়ডিক টেবিল না পড়লে এই জিনিসগুলো সম্বন্ধে তোমরা ধারণাই পাবে না, তাই না? দেখো অ্যাক্টিভিটি সিরিজ, যেটাকে সক্রিয়তা সিরিজ বলা হয়, অ্যাকচুয়ালি আমি যদি সাজাই যে কীভাবে মৌলগুলো থাকে, তাহলে সব থেকে বেশি সক্রিয় কে বলো? পটাশিয়াম। তারপরে কি আছে বলো? সোডিয়াম। তারপরে আছে ক্যালসিয়াম। এটা আমি সব থেকে বেশি সক্রিয়, কিন্তু সবচেয়ে বেশি সক্রিয়। আমি স্টেপ বাই স্টেপ বেশি থেকে কমের দিকে যাচ্ছি। ক্যালসিয়ামের পর কে আছে বলো? ম্যাগনেসিয়াম। তারপরে কে আছে? অ্যালুমিনিয়াম। তারপরে কে আছে? জিঙ্ক। জিঙ্কের পর কি আছে বলো? লোহা, ফেরিক। তারপরে আছে ফেরিক। লোহার পরে কি আছে? পিবি, সীসা। তারপরে আছে হাইড্রোজেন। তারপর আছে কপার। তারপরে আছে পারদ। তারপরে কি আছে বলো? রূপো। তারপরে কি আছে? সোনা সব থেকে কম সক্রিয়। এবার একটা কথা বলো, এখানে বলেছে কি মধ্যভাগে থাকা, কথাটা বুঝবে, মধ্যভাগে আমি কাকে পাচ্ছি বলো? এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। তার মানে আমি লাস্টের দিক থেকে যদি গুনি 1 2 3 4 5, মানে কি 13টা, মানে কি
এইদিকে 6টা থাকবে আর এদিকে 6টা থাকবে, এটাই তো মধ্যভাগে আছে। এবার তুমি বলো মধ্যভাগে কে আছে, 6টা কে কে আছে বলো, 1 2 3 4 5 6, এদিকে 6টা হয়ে গেল। আর এইদিকে 6, এদিকে এদিকে 6টা কোনটা হবে, এই যে 1 2 3 4 5 6, এদিকে 6টা, তাহলে মাঝখানে কে রইলো বলো, মাঝখানে কে রইলো, লোহা। এছাড়াও এখানে একটা কনসেপ্ট দিচ্ছি, এটা মুছে দিচ্ছি আমি, নেক্সট স্লাইডে দেখো, বুঝতে হবে না, আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি। দেখো, যেগুলো উচ্চ সক্রিয়তা সম্পূর্ণ ধাতু না, উচ্চ সক্রিয়তা সম্পূর্ণ ধাতু কত বলা হয়, এই বলো পটাশিয়ামকে বলো, সোডিয়ামকে বলো, ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, অ্যালুমিনিয়াম বলে, যে উচ্চ যে সক্রিয় রয়েছে, রিঅ্যাক্টিভিটি হাই যাদের, মনে রাখবে এদেরকে না ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে নিষ্কাশন করে। কি পদ্ধতিতে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। যদি বলে নিষ্কাশন কীভাবে করে এদিকে, না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। আর যেগুলো মধ্যম সক্রিয়তা, মধ্যম সক্রিয়তা বলতে তোমার লোহা পড়ে গেল, তারপরে সীসা পড়ে গেল, কপার পড়ে গেল, তারপরে এই যে এটা পড়ে গেল, কী বলে হাইড্রোজেন পড়ে গেল, এই যেগুলো মিডিয়াম আছে না মধ্যম সক্রিয়তা, তাদেরকে মনে রাখবে যে কার্বন বিজারণ পদ্ধতিতে বা আকরিককে পুড়িয়ে রোস্টিং করে ক্যালসিনেশন করে নিষ্কাশন করা হয়, যেটাকে বলে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিতে, ইংলিশটা কি বললাম তোমাদের, কার্বন রিডাকশন, ঠিক আছে, এটার পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আর যেগুলো নিম্ন সক্রিয়তা বলতে সোনা হয়ে গেল, রূপো হয়ে গেল, প্ল্যাটিনাম হয়ে গেল, এই যে ধাতুগুলো আছে না, এগুলো কি হয়, খুবই কম সক্রিয়। এদিকে না প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থাতে পাওয়া যায়, এরা খুবই কম বিক্রিয়াশীল নেই বললেই চলে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা মনে রাখবে, দিতেই পারে কোশ্চেন এখান থেকে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে, যখন কোনো ছাপানো অক্ষরের উপরে একটি মোটা কাঁচের স্ল্যাব রাখা হয় না, তখন অক্ষরগুলো উপরে উঠে আসে বলে মনে হয়, এর কারণ কি। দেখো, আমি প্রথম অপশনটা যদি নিই না, আলোর সমবর্তন, পোলারাইজ অফ লাইট। এই পোলারাইজ লাইটটা কি, মোটামুটি একটা ধারণা রাখো, পরবর্তীকালে যখন আমরা পড়বো তখন পড়বো। দেখো ব্যাপারটা কি হয় না, আলো প্রধানত কি একটা তড়িৎ চুম্বকীয় একটা তরঙ্গ, ঠিক আছে, এবং সব থেকে বড় একটা তির্যক তরঙ্গ, মানে ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ, ঠিক আছে। যখন একটা সাধারণ উৎস থেকে ধরো লাইট আসছে, সাপোজ ধরো এটা হচ্ছে সূর্যিমামা, ঠিক আছে, বা একটা বাল্ব জ্বলছে, তোমার ঘরের একটা বাল্ব জ্বলছে, একটা টিউবলাইট জ্বলছে, এখান থেকে যখন লাইট আসছে কি হয়, লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, কারণ মানে সব দিকে ছড়িয়ে পড়ে, মানে এর যে ভাইব্রেশনটা আছে, কম্পনটা আছে, বিভিন্ন দিকে কম্পিত হতে 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 চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু যখন এই আলোটাকে কোনো বিশেষ ফিল্টারের মধ্য দিয়ে পাঠানো হবে, কোনো পোলারয়েডের মাধ্যম দিয়ে পাঠানো হবে, তখন কি হবে, সে সব দিকের কম্পনকে, যে ভাইব্রেশনগুলো ছিল, যে কম্পনগুলো ছিল, সব দিকের কম্পনগুলোকে একটা বাধা দেবে, এবং নির্দিষ্ট একটা কম্পনকে শুধুমাত্র, নির্দিষ্ট কম্পনের লাইটকে কিন্তু শুধুমাত্র যেতে দেবে। একেই বলে সমবর্তিত আলো, ঠিক আছে, আলোর সমাবর্তন, পোলারাইজ লাইট, ঠিক আছে। যেমন দেখবে সানগ্লাসের, যখন আমরা সানগ্লাস পরি কি হয়, বলো না পোলারাইজড লেন্স লাগানো আছে, পোলারাইজড গ্লাস লাগানো আছে, এর মানে হচ্ছে পোলারাইজড লেন্স চোখের উপরে যে আলোর যে ঝলকানিটা, যে একটা আলোর যে ঝলকানি হয় না, গ্লেয়ার হয় না, সেইটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। গাড়ি চালানোর সময়তে বা সমুদ্রের ধারে এই জিনিসটা আমরা খুব উপকারী পাই। যখন তোমরা 3D সিনেমা দেখো, 3D সিনেমা, তখন সেক্ষেত্রে কী হয়, না 3D চশমায় সমাবর্তন নীতি তো ব্যবহার করে। 3D সিনেমা দেখো না, যখন সিনেমা হলে ঢুকলে একটা 3D সিনেমায় চশমাটা পড়ে নাও, অ্যাকচুয়ালি কী হয়, এটা কিন্তু আলোর যে পোলারাইজড অফ লাইট, মানে সমাবর্তনটাই তো এখানে ইউজ করা হয়, দুটি ভিন্ন ছবি দু চোখে পাঠায়, ফলে কি করি আমরা, সেই যে ছবিটা, সেটা ডেপথনেসটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপরে এলসিডি স্ক্রিনের ক্ষেত্রেও তো আমরা, মানে এলসিডি স্ক্রিন বলো, তারপরে ল্যাপটপে যে মোবাইলের স্ক্রিন বলো, এগুলো সবই পোলারাইজ ফিল্টার ইউজ করা হয়। এটা হচ্ছে আলোর সমাবর্তনের ক্ষেত্রে বললাম। এবার বলছি আলোর বিক্ষেপণ কী জিনিস। আলোর বিক্ষেপণ, দেখো আলোর বিক্ষেপণ যে স্ক্যাটারিং অফ লাইট বলে, এটা অ্যাকচুয়ালি কী হয় না, এগুলো দেখো, এগুলো শর্ট কোশ্চেন মানে এমসিকিউ করাচ্ছে, এগুলো বলা উচিত না, এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আশা করি আছে, তাও আমি মোটামুটি আলোচনা করে দিচ্ছি, যখন আমরা লাইট পড়বো তখন আরও ডিটেলসে পড়বো। এখানে কি হয় না, এটা একটা প্রক্রিয়া, যেখানে কি হয়, আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, মাধ্যম জানো তো, লঘু মাধ্যম, ঘন মাধ্যম, এগুলো ব্যাপারগুলো তোমরা জানো, বায়ুমণ্ডল থেকে ধরো আরেকটা কোনো মাধ্যমে এসে পড়ছে, মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন এসে পড়ছে, ঠিক আছে। যেমন ধরো বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন যায় না, যেখানে যে ধূলি কণাগুলো থাকে, গ্যাসের অণু থাকে, জলকণা থাকে, এগুলো দ্বারা শোষিত হয়, শোষিত হয়ে কি হয়, এই লাইটটা আবার পুনরায় ছড়িয়ে পড়ে, এই জিনিসটাই হচ্ছে আলোর বিক্ষেপণ, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা মনে রাখবে যে আলোর ওয়েভ লেন্থ, যে আলোর
যত তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তত তার বিক্ষেপণ বেশি হবে। কি বললাম? যত তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তত তার বিক্ষেপণ বেশি হবে। যে আলো বলতে আমি ভিপগিওর আছে না, লাল আলো, বেগুনি আলো, সবুজ আলো, হলুদ আলো, যে আলো আছে সেগুলোর ক্ষেত্রে বলছি আমি। যেমন দেখবে যেগুলো ভিজিবল লাইট আর কি, যেমন বেগুনি আর নীল এর আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম। কী কী রং বললাম? বেগুনি আর নীল রঙের দেখবে আলোর এর তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ খুব কম, সেই জন্য না এর বিক্ষেপণ সবচেয়ে বেশি। আর দেখবে অ্যাম্বুলেন্সে না লাল আলো ইউজ করা হয়। কেন লাল আলো ইউজ করা হয় বলো তো ইমার্জেন্সিতে? কারণ লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য তো সবচেয়ে বেশি, সেই জন্য বিক্ষেপণ কম হয়, তাই ইমার্জেন্সিতে লাল আলো ইউজ করা হয়। আমাদের দেখবে আকাশ নীল দেখায় কেন? এই আলোর স্ক্যাটারিংয়ের জন্যই, বিক্ষেপণের জন্যই না। তারপরে দেখবে সূর্যোদয় সূর্যাস্তরের পরেও আকাশটাকে লাল দেখায়, এর কারণ কি? এই বিক্ষেপণ। এই সমস্ত কিছু বিপদের সংকেতে যে বললাম অ্যাম্বুলেন্সে লাল আলো কেন ইউজ করা হয়? কারণ লাল আলোর বিক্ষেপণটা অনেক কম হয়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। বোঝা গেল? তো এটাই হচ্ছে বিক্ষেপণ। আচ্ছা, এবার যদি বলি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কথা, মনে রাখবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে এমন একটা জিনিস, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যম লঘু মাধ্যম দুটো মাধ্যম আছে, তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় না দুই মাধ্যমের বিভেদ তলে সংকট কোণের চেয়ে বড় কোণ আপতিত হয়। আমি এখানে সংকট কোণ ডিটেলসে বোঝাচ্ছি না, ঠিক আছে? সংকট কোণ কিন্তু তোমাদের মিনিমাম আইডিয়া থাকা দরকার, নাহলে কিন্তু ক্লাসটার প্রবলেম হবে তোমাদের, ঠিক আছে? তো সংকট কোণের থেকে যখন বড় কোণে লাইটটা পড়ছে তখন রশ্মিটা কি হয়, যে দ্বিতীয় মাধ্যমে পড়ছে না, দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সম্পূর্ণরূপে কি হয়, প্রথম মাধ্যমে আবার ফিরে চলে আসে। এই ঘটনাটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যেটা আবশ্যিক শর্ত, যেটা মানতেই হবে, সেটা হচ্ছে আলোকে সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। ঘন মাধ্যম মানে যেমন বললাম কাঁচ, জল, এগুলো ঘন মাধ্যম। এখান থেকে লঘু মাধ্যম যেমন বায়ু, বাতাস আর কি, সে যেতে হবে। আর একটা শর্ত হচ্ছে যে ঘন মাধ্যমে আপতন কোণের মান, এই যে ঘন মাধ্যম আর লঘু মাধ্যম দুটো মাধ্যম আছে, এদের সংকট কোণের চেয়ে সবসময় বড় হতে হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সংকট কোণ যদি বুঝতে না পারো আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি যে ঘন মাধ্যমে যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে ওই মাধ্যমে সংকট কোণ বলা হয়। মোটামুটি একটা আইডিয়া রাখো, যখন লাইট পড়বো ডিটেলসে পড়বো, এখানে আর বিশাল কিছু আমি যাচ্ছি না, ঠিক আছে? দেখবে যে হিরে জল জল করে, হিরে চকচক করে, এত উজ্জ্বলতা কিসের জন্য? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আমরা মরুভূমিতে মরিচিকা দেখি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ঠিক আছে? তারপরে চিকিৎসা শাস্ত্রের ব্যবহার হয় এন্ডোস্কোপি, হয় না? এন্ডোস্কোপির ক্ষেত্রে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ইউজ করা হয়, ঠিক আছে? ভেতরের বিভিন্ন অংশগুলো দেখার জন্য। লাস্ট আছে আমাদের আলোর প্রতিসরণ। এই স্লাইডটা আমি মুছে দিচ্ছি। আলোর প্রতিসরণ হচ্ছে, ধরো দুটো মাধ্যম আছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ধরো লঘু মাধ্যম, আর এটা ধরো ঘন মাধ্যম, ঠিক আছে? লঘু মাধ্যম থেকে এটা ধরো অভিলম্ব, ঠিক আছে? ধরো লাইট আসছে, লাইট এসে পড়ে এই যে মাধ্যমে যখন চেঞ্জটা হয়, ভালো করে বুঝবে, এই যে লঘু মাধ্যম থেকে এসে পরে যে চেঞ্জটা হচ্ছে, এটা একটা মাধ্যম, তো মাধ্যম এসে চেঞ্জ হবে। ঘন মাধ্যম হলে কি হবে? এখানে লাইটের স্পিডটা কমে যাবে, এই অভিলম্বের কাজ বরাবর চলে আসবে। এই যে চেঞ্জ হচ্ছে, ভালো করে বোঝো, আলোর প্রতিসরণ হচ্ছে, কি বলবো, মানে যখন একটা আলো ধরো স্বচ্ছ মাধ্যম থেকে অন্য আর একটা মাধ্যমে আসছে, ধরো বায়ু থেকে জলে আসছে, লঘু মাধ্যম ধরো এখানে ধরো বায়ু আছে, আর ঘন মাধ্যম ধরো এখানে জল আছে, যখন তির্যকভাবে প্রবেশ করছে তখন মাধ্যম দুটির যে বিভেদ তলে আছে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। যে বিভেদ তলটা আছে, আরে এটা তো লঘু, ধরো এটা ঘন, তো লঘু থেকে ঘন তেলে অটোমেটিক তো পরিবর্তন হবে, কী হবে? লাইটের স্পিডটা কমে যাবে। এই যে পরিবর্তন, এটাই হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে? আমরা প্রতিসরণের দুটো সূত্র জানি, এগুলো আলোচনা করছি না। প্রথম সূত্র কি বলে বলো? আপতিত রশ্মি, প্রতিসিক্ত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে, এটা একটা সূত্র। আর দ্বিতীয় সূত্রকে কি বলে? স্নেলের সূত্র, স্নেলস ল। কি বলে? না দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইন সর্বদা ধ্রুবক থাকবে। কি হবে ইউজ করি আমরা? সাইন আই, সাইন আর কি হয়? সবসময় ধ্রুবক থাকে। এটা কি হয়? এটা হচ্ছে স্নেলের সূত্র, যেটা প্রতিসরণের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে ইউজ হয়। আরেকবার রিপিট করছি, যখন লঘু থেকে ঘনতে আসবে তখন লাইটের স্পিড কমে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে। আর যখন ঘনতে লঘুতে যাবে, ঘন থেকে লঘুতে যাবে, তখন কি লাইটের স্পিড বেড়ে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই জন্যই তো যখন কোনো একটা ধরো একটা ধরো এক বালতি জল আছে, এক বালতি জলের মধ্যে যখন তোমরা কোনো কাঠিকে ডোবাচ্ছ, তখন কি হয়? জলের মধ্যে এক বালতি জল বা জলের একটা ধরো কাঁচের গ্লাস আছে, তার মধ্যে একটা কাঠিকে ডোবাচ্ছ, কি মনে হয়? সেটা বাঁকা মনে হয়, ছোট ছোট দেখায়, কেন মনে হয়? এই আলোর প্রতিসরণের জন্য।
ঠিক আছে, পুকুরের গভীরতার ক্ষেত্রে প্রতিসরণের কারণে পুকুরের জল বা কোনো পাত্রের তলদেশে যে আসল যে দেখবে এর একটা গ্লাস আছে, কাঁচের গ্লাস, তো উপর থেকে দেখে মনে হবে ধরো গ্লাসটার গভীরতা এতটা আছে, কিন্তু দেখে মনে হবে এইটুকু গভীরতা আছে, অল্প গভীরতা আছে। কেন মনে হয়? এই আলোর প্রতিসরণের জন্য। আমাদের যে আকাশের নক্ষত্রটা ঝিকমিক ঝিকমিক মিটমিট করে, কিসের জন্য করে? আলোর প্রতিসরণের জন্য। ঠিক আছে, তারপরে প্রতিসরণের কারণে দেখবে সূর্যোদয়ের প্রায় 2-3 মিনিট পর্যন্ত বা আগে বা পরে সূর্যকে দেখা যায়। কিসের জন্য দেখা যায়? এই আলোর প্রতিসরণের জন্য। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে বলো এইটার অ্যান্সার কী হবে? ছাপানো অক্ষরের একটা মোটা কাঁচের স্ল্যাবে রাখা হলো, মনে হচ্ছে ছোট অক্ষরগুলো উঠে আগে আগে উঠে আসছে। এটা কিসের জন্য হয়? আলোর প্রতিসরণের জন্য। এখানে একটা জিনিস জানতে হবে তোমাদের, আপাত গভীরতা, যেটাকে বলে অ্যাপারেন্ট ডেপথ। বাংলায় কি বলে? আপাত গভীরতা, অ্যাপারেন্ট ডেপথ। কাঁচের যে স্ল্যাব বা জলের নিচে থাকা কোনো বস্তু যখন ওপরে উঠে আসার যে গভীরতাকে, আমি এইমাত্র বললাম না যে গভীরতা কম দেখায় কাঁচের, সুইমিং পুল তোমরা দেখবে যতটা ডেপথ, যে উপর থেকে দেখো মনে হয় যে গভীরতা অনেক কম। কাঁচের স্ল্যাবের মধ্যে জলের নিচে থাকার যদি কোনো বস্তুকে ধরো, এটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে একটা ধরো কয়েন ফেলে দিয়েছে, একটা কয়েন ফেলা আছে, যখন উপর থেকে দেখছো না এই কয়েনটা মনে হচ্ছে এখানে উঠে চলে এসছে। ঠিক আছে, কেন? এটা আপাত গভীরতার জন্য হয়। এই যে উপরে উঠে আসছে এই যে ব্যাপারটা, এটাকে বলে আপাত গভীরতা, যেটাকে বলে অ্যাপারেন্ট ডেপথ বলা হয়। এখানে একটা ফর্মুলা কাজ করে, এই মিউটা কি প্রতিসরাঙ্কের যে এটা, সেটা মিউ দিয়ে গভীরতা মানে ডিনোট করা হয়। এই মিউয়ের এটা কি অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলা কি বলো? প্রকৃত গভীরতা, অ্যাকচুয়াল যে গভীরতাটা থাকে, আর এ বাই আপাত গভীরতা, আপাত গভীরতা। ঠিক আছে, আর বাকি সমস্ত উদাহরণ তোমাদের বললাম। কোনো জলের মধ্যে লাঠি ডুবি দেবে, দেখবে বাঁকা দেখাচ্ছে। গ্লাসের তলার মধ্যে কোনো কয়েন ফেলে দাও, উঠে এসছে বলে মনে হচ্ছে। এই ধরনের যা যা কিছু আছে না, এই সবগুলোই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের জন্য ঘটে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স বলতে কি বোঝায়? দেখো পাওয়ার অফ লেন্স অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, যে কোনো লেন্স অ্যাকচুয়ালি কী হয় না, আলোক রশ্মিকে অভিসারী থেকে অপসারী করার যে সামর্থ্য, সেটাই লেন্সের ক্ষমতা। এবার অভিসারী অপসারী জিজ্ঞাসা করুন, আমি এখানে আলোচনা করবো না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যখন লাইট পড়াবো আরও ডিটেলসের কনসেপ্টে পড়াবো। ঠিক আছে, অভিসারী মানে যেটাকে বলে কি বলে বলো? কনভার্জিং বলা হয়। মানে কনভার্জিং লাইটকে কি করে? অপসারিত করে, মানে ডাইভার্জিংয়ে করে, ডাইভার্জিং। এর যে ক্ষমতা, কনভার্জিং থেকে ডাইভার্জিংয়ে করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে একটা লেন্সের ক্ষমতা বলা হয়। ঠিক আছে, লেন্সের মানে যে লেন্সের যে পাওয়ার, মানে পাওয়ার অফ লেন্স, সেটা হচ্ছে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য থাকে না, লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে এফ দিয়ে ডিনোট করে। এর ঠিক অনন্য হয়। যদি আমি লেন্সের পাওয়ারকে, পাওয়ার অফ লেন্সের ক্ষমতাকে পি দিয়ে ডিনোট করি, তাহলে এটা কী হবে? 1/f হবে। এটাই হচ্ছে গাণিতিক সূত্র বলতে পারো। ঠিক আছে, আর লেন্সের ক্ষমতার যদি বলে এসআই একক কী হবে? আরে বলো এসআই একক কী হবে লেন্সের ক্ষমতার? ডায়োপ্টার, 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 ডায়োপ্টার। একে কী দিয়ে প্রকাশ করা হয় বলো? ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি দিয়ে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেগুলো কনভেক্স লেন্স হয়, উত্তর লেন্স হয়, সেগুলো সবসময় কী হয় বলো? উত্তর লেন্স সর্বদা কী হয়? ধনাত্মক হয়, প্লাস হয়। ঠিক আছে, আর যেটা অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের যে ক্ষমতা, আরে ক্ষমতার কথা বলছি, ঠিক আছে, উত্তর লেন্সের যে পাওয়ার, ক্ষমতা, সেটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করি। আর যেটা অবতল লেন্সের যে ক্ষমতা, সেটা সবসময় ঋণাত্মক হয়, আমরা নেগেটিভ এটা দিয়ে ডিনোট করি। তাহলে বলো এখানে ওইসব বাদ দাও, অ্যান্সার কী হবে বলো? आंसर क्या होगा? आंसर क्या होगा? লেন্সের ক্ষমতা আমরা কী দিয়ে প্রকাশ করি বললাম? মিটারে প্রকাশ করি, মিটার, সরি মিটার কেন বলছি, মিটারে ফোকাস দৈর্ঘ্যের অনন্যক, ফোকাস দৈর্ঘ্যের অনন্যক, এই যে ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। আচ্ছা, ফর্মুলাটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। পি সমান 1/f। ঠিক আছে, এই এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, হ্যাঁ, যেটা আমরা মিটারে প্রকাশ করি, বারবার বলছি। মানে ফোকাস দৈর্ঘ্য যা হবে তার ঠিক অনন্যক, তার ঠিক উল্টোটা হচ্ছে তোমার লেন্সের ক্ষমতা। ঠিক আছে, তাহলে মিটারে ফোকাস দৈর্ঘ্য অনন্যক। চলো নেক্সট কোশ্চেন। বলো 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 বলো, আনসার বলো। একটা কুণ্ডলী রোধ বলে দিয়েছে, রোধ রেজিস্ট্যান্স 44 ওহম, 220 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করে দিয়েছে। তো কুণ্ডলী দ্বারা ব্যয়িত ক্ষমতা কত হবে? পাওয়ার কতটা কনজিউম করবে বলো? এখানে আর কি দিয়ে দিয়েছে স্যার? আর দিয়ে দিয়েছে 44 ওহম। স্যার এখানে বিভব প্রভেদ কি দিয়ে দিয়েছে? ভি সমান দিয়ে দিয়েছে 220 ভোল্ট। আমরা ফর্মুলা কি জানি স্যার? কি জানতে চেয়েছে? পাওয়ার অফ কনজাম্পশন। তো পি সমান কি জানি বলো? ভি স্কোয়ার বাই আর। কী জানি? পি সমান ভি স্কোয়ার বাই আর, তাই তো? আরে পিটা কি? পাওয়ারই তো কতটা কনজিউম করছে পাওয়ার, সেটা জানতে চেয়েছে, ক্ষমতাটা জানতে চেয়েছে। তো পি সমান ভি স্কোয়ার বাই আর। তো ভি ঠিকই তো করছি নাকি? পি সমান ভি স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে। ভি এখানে কত দিয়েছে? 220। তো 220 ইন্টু 220 করে দাও, কারণ ভি স্কোয়ার আছে। আর আর কত দিয়েছে? আর দিয়েছে 44 ওহম।
কাটিং কুটিং করে সব ঠিকঠাক করে দাও। 11 4 44, 11 2 22, 4 5 20, তার মানে কী হয়ে গেল বলো, 5 2 10 5 11, মানে 1100, 5 দুগুণে 10 শূন্য 5 1100, হ্যাঁ 1100 কী হবে বলো, ক্ষমতা ইউনিট কী আছে, ওয়াট, 1100 ওয়াট হয়ে গেল রাইট অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর মধ্যে কী জটিলতা আছে? আরও কিছু ফর্মুলা বলো, আরও কিছু ফর্মুলা জিজ্ঞাসা করবো, বলতে পারবে? আর কী কী ফর্মুলা আছে? যদি পাওয়ার শুধুমাত্র ভি স্কোয়ার বা আর হয় না, পি সমান ভি ইন্টু আইও হয়, ঠিক আছে? বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহের যে গুণফল সেটাও কিন্তু পাওয়ার বোঝায়। আরও পাওয়ার সমান আরও কিছু আছে, পি সমান আছে কি আই স্কোয়ার বাই আর। আই স্কোয়ার কি স্যার? তো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে কি রোধের মাধ্যম, রোধের মাধ্যমে, কতটা রোধের মাধ্যমে হচ্ছে। স্যার পি সমান আরও আছে না, আর নেই, ভি স্কোয়ার বাই আর তো বলেই দিলাম তোমাদের, বিভব প্রভেদ আর রোধের যে ভাগফল, ঠিক আছে? তিনটে ফর্মুলা মনে রাখবে, পি সমান ভি ইন্টু আই, পি সমান আই স্কোয়ার ইন্টু আর, আর মনে রাখবে পি সমান ভি স্কোয়ার বাই আর। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে প্রজাতিতে ভিন্নতা বা বৈচিত্র্য প্রজাতিতে ভেরিয়েশন ও নানার জন্য নিচের কোন জীবন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ বলো? কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে কোনো দরকারই নেই, যৌন জনন হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ কি, এগুলো তো পুষ্টি, স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি, পরিবহন, এগুলো তো আলাদা ব্যাপার হয়ে গেল, ওগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? দুটো ভিন্ন জনন কোষ থাকে, শুক্রাণু আর ডিম্বাণু, এদের মিলনের ফলে যেটা তৈরি হয়, তবেই তো অপত্য জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসবে, ভিন্নতা জন্ম দেবে, ভেরিয়েশন আসবে, যৌন জনন না হলে তো আসবে না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোষ বিভাজনের সময় কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয়? এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড জিনিসটা কি? মেনলি কোষ বিভাজনের সময় না এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের খেলাটা দেখা যায়। কি হয় না, যখন কোনো কোষের নিউক্লিয়াসে, আমরা জানি যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল যা কিছু থাকে নিউক্লিয়াসে থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে যা কিছু থাকে, ঠিক আছে? অলরেডি আমরা সেল চ্যাপ্টার পড়েছি, কোষ বিভাজন পড়েছি, ওখানে এতটাই ডিটেলসে বলেছি যে তোমাদের এইটা বোঝা কোনো সমস্যা হবে না। তো আমি ডিটেলসে বলে দিচ্ছি একবার, ডিটেলসে না আমি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো যখন জোড়ায় দু সেট করে থাকে তখন সেটা ডিপ্লয়েড বলে। মানে মেনলি যখন 2n থাকবে, 2n, ঠিক আছে, জোড়ায় যখন থাকবে 2n দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? 2n বলতে একটা সেট বাবার কাছ থেকে আসবে, একটা সেট আসবে মায়ের কাছ থেকে, একটা সেট বাবার কাছ থেকে, একটা সেট মায়ের কাছ থেকে। মানুষের দেহে সমস্ত কোষ, ত্বকের কোষ, পেশি কোষ, রক্তকণিকা, এগুলো সবই হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? মানুষের যদি বলে যে কোষে কটা ক্রোমোজোম থাকে, মনে রাখবে 23 জোড়া থাকে। কত থাকে? 23 জোড়া বা 46টা। আমি এটা ডিপ্লয়েডের ব্যাপারে বললাম। স্যার হ্যাপ্লয়েড কি? হ্যাপ্লয়েড হচ্ছে যখন কোনো কোষে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড কোষের অর্ধেক হয়ে যাবে, প্রতি জোড়া থেকে মাত্র একটা করে ক্রোমোজোম থাকবে, তখন সেটা হ্যাপ্লয়েড বলবে। এর অর্ধেক মানে কি, এন সংখ্যক থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয় দেখো, মানে এটা কিসের ক্ষেত্রে উদাহরণ দিলে বুঝতে পারবে, মানে জনন কোষের ক্ষেত্রে থাকে। জনন কোষ বলতে জনন কোষ বা গ্যামেটের ক্ষেত্রে, মানে শুক্রাণু বা ডিম্বাণু, জনন কোষের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে আর কি, ঠিক আছে? এই হ্যাপ্লয়েড থাকে আর কি, ঠিক আছে? আর যদি বলে যে মানুষের শুক্রাণুতে বা ফিমেল বডিতে ডিম্বাণু থাকে, এর মধ্যে ক্রোমোজোম কটা থাকে, উল্টোটা, মানে এখানে 46টা থাকে, তো ঠিক এর অর্ধেকটা থাকবে, ঠিক অর্ধেকটা মানে 23টা থাকবে, 23 জোড়া করে দিও না, 23 জোড়া মানে 46টা, কিন্তু ঘাবড়ে যাও না। 2n ডিপ্লয়েড, এখানে ডবল থাকবে, মায়ের বাবার কাছ থেকে এক সেট দু সেট পাবে, তার মানে কি 46টা। আর বাকি সমস্ত ক্ষেত্রে এই যে জনন কোষের ক্ষেত্রে এখানে 23টা থাকবে, শুক্রাণু বা ডিম্বাণু বলো, এর ঠিক অর্ধেক থাকবে, অর্ধেক। বোঝা যাচ্ছে না? ঠিক আছে, মনে রাখবে এই যে ডিপ্লয়েডের কেস না, এখানে শুধু মাইটোসিস প্রক্রিয়া চলে। কি চলে? মাইটোসিস প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি হয়। আর এখানে ক্ষেত্রে কি হয়? মিওসিসের ক্ষেত্রে। আরে আমাদের শরীরের গ্রোথ হয় কি হয় না বলো? আমাদের দেহে কোনো জায়গায় কেটে গেল, ক্ষতস্থান পূরণ হয়ে যায়। একটা বাচ্চা, 2 বছরের বাচ্চার শরীরে যত কোষ থাকবে, একটা 46 বছরের লোকের কি সেই কোষ থাকবে না? অবশ্যই বাড়বে। তো এই যে দেহের বৃদ্ধি হয়, ক্ষয় পূরণ হয়, কেটে যাওয়া ক্ষতস্থান পূরণ হয়, এই সবই হয় এর খেলা, সব মাইটোসিসের খেলা। আর যখনই কোনো জনন কোষের খেলা বলবে না, তখনই যেন রাখবে মিওসিসের খেলা চলছে। এখানে সব হ্যাপ্লয়েডের কেস চলবে এখানে, ঠিক আছে? তো এটা মনে রাখবে দৈহিক কোষ, এটা কি বললাম? দৈহিক কোষ। আর এই দিকটা কি বললাম? এটা হচ্ছে জনন কোষ। বোঝা গেল? এর ক্ষেত্রে চলে মাইটোসিস, বুঝবে? এর ক্ষেত্রে চলে মাইটোসিস, আর এর ক্ষেত্রে চলে মিওসিস। আর কোথাও কোনো সমস্যা আছে কি? আমি সব মুছে দিচ্ছি। আচ্ছা বুঝবো না, কোশ্চেন অ্যান্সার বলো তোমরা, চলো বলো
কোষ বিভাজনে কোন প্রতিবন্ধী ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো ডিপ্লয়েড চেয়েছে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয়, হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয় কিসের ফলে বলো বলো? ডিপ্লয়েডগুলো হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েডের ক্ষেত্রে কি বললাম বলো? মিওসিস বললাম কি বললাম না? এটা মাইটোসিস করে দিও না, কারণ কোশ্চেনটা বুঝবে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হচ্ছে নাকি ডিপ্লয়েডে ফিক্স আছে। ডিপ্লয়েড ফিক্স নেই, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে আসছে, আর হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল, শুধু এন, এক্ষেত্রে শুধু মিওসিস চলে, অন্য কিছু চলে না। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এখানে সরি এই কোশ্চেনটা নয়, এই মাত্র এটা করলাম না। আচ্ছা অ্যামাইটোসিস কী বলো তো? অ্যামাইটোসিস আমি কী বলেছিলাম যে অত্যন্ত যেগুলো সরল প্রকৃতির এককোষী যেগুলো জীব আছে, অ্যামিবা টাইপের যারা আছে, তারা কি করে না এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, ঠিক আছে, আর দ্বিবিভাজন খেলা তো আলাদা। অ্যামাইটোসিস হচ্ছে এককোষী প্রাণীদের ক্ষেত্রে, সরল প্রকৃতির জীবদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা এখানে বলছে জল ও পুষ্টির সহজলভ্যতাতে কি হয়, যখন জল আর পুষ্টির সহজলভ্যতা থাকে তখন শৈবাল অ্যালগি কোন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বংশ বিস্তার করে, দ্রুত বৃদ্ধি পায়? মনে রাখবে এই যে কোরকদ্গমের গল্প দিয়েছে না, এটা হচ্ছে ইস্টার হাইডার ক্ষেত্রে দেখা যায়, ইস্টার হাইড্রা, হ্যাঁ কোরকদ্গম। এই যে রেণু উৎপাদন দিয়েছে, এটা দেখা যায়, মনে রাখবে যেগুলো ফান জাতীয় উদ্ভিদ আছে, ফান বা ছত্রাক জাতীয় বা ফান জাতীয় উদ্ভিদকে দেখা যায়। আর যে পরাগায়ন দিয়েছে, পরাগায়ন হচ্ছে সপুষ্পক উদ্ভিদ যেগুলো আছে না, সপুষ্পক উদ্ভিদ, এদের ক্ষেত্রে দেখা যায়। আর এই শৈবালের কথা যখনই বলবে মনে রাখবে যে এই খণ্ডন ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। যখনই দেখো মানে শৈবাল বলতে আমি যদি স্পাইরোগায়রার কথা বলি, স্পাইরোগায়রা, এখানে শৈবাল না বলে স্পাইরোগায়রা বলতে পারে, ঠিক আছে। যে ভাই বলো স্পাইরোগায়রা কোন মাধ্যমে দ্রুত বৃদ্ধি পায়, তখনই বলবে কি খণ্ড বা ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন অনেক সময় বলা হয়, ঠিক আছে। এটা একটা অযৌন জনন প্রক্রিয়া। যখনই দেখবে আমার জল আর পুষ্টি আছে, মানে ঠিকঠাকভাবে দুটো জিনিস পাবে, ফসফেট নাইট্রেট যদি পেয়ে যায় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু শৈবাল দ্রুত বাড়তে থাকে। কি হয় না, দেহটা না এদের ছোট 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 খণ্ডে বিভক্ত হয়, আবার প্রতিটা খণ্ড থেকে আবার নতুন 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 শৈবাল জন্মগ্রহণ করবে। এই জন্যই তো জলাশয়ে কি মানে দ্রুত বৃদ্ধি পায়, দেখবে শৈবাল রানিং বৃদ্ধি পায়। এই জিনিসটাকে কি বলা হয় বলো? অ্যালগাল ব্লুম। অ্যালগাল বাংলায় লিখবো, বাংলায় লিখি অ্যালগাল ব্লুম, অ্যালগাল ব্লুম বলা হয়। যদি বলে অ্যালগাল ব্লুম কি না, জলাশয়ের মধ্যে যদি রানিং একদম দ্রুত গতিতে শৈবাল বৃদ্ধি পেতে থাকে, সেটাকে অ্যালগাল ব্লুম বলা হয়, ঠিক আছে। আর বাকি সব অপশন বলে দিলাম, কোরকদ্গম হাইড্রা বা ইস্টের ক্ষেত্রে, রেণু উৎপাদন ছত্রাক বা ফান জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, আর পরাগায়ন হয় সপুষ্পক জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। चलो नेक्स्ट क्वेश्चन। इस क्वेश्चन को थोड़ा ध्यान से पढ़ना। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে বলেছে কি বলের অভিমুখের উপর নির্ভর করে কৃতকার্য ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক এসব বাদ দাও, আগে কনসেপ্ট বোঝো। দেখো কৃতকার্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি স্যার? ডাব্লু দিয়ে। আর স্মরণকে আমরা স্মরণের যে মধ্যবর্তী কোণ থাকে, স্মরণকে আমরা সাধারণত এই এতে এস দিয়ে প্রকাশ করি, স্মরণ মধ্যবর্তী কোণকে থিটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। কাজ এবং স্মরণ এর মধ্যে, আচ্ছা বলের ব্যাপার আছে, বলকে আমরা এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো মনে রাখবে কৃতকার্য, বল এবং স্মরণের মাঝে যে কোণটা থাকে তাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে স্যার। স্যার পজিটিভ ওয়ার্ক কী জিনিস? ধনাত্মক কার্য। পজিটিভ ওয়ার্ক কী জিনিস? দেখো যখন বল এবং স্মরণের একই অভিমুখ থাকবে, ঠিক আছে। ধরো সাপোজ উপর থেকে কোনো বস্তু নিচে পড়ছে, এক্ষেত্রে কি হয় বলো? থিটা সমান 0 ডিগ্রি হয়। তাহলে কস থিটা সমান কী হয়ে গেল? কস 0 ডিগ্রির মান কত হয়ে গেল? 1। মানে মোট কথা বাদ দাও, পজিটিভ ওয়ার্ক মানে হচ্ছে বল আর স্মরণের অভিমুখ যখন একদিকে থাকবে তখন সেটা ধনাত্মক কার্য। আমি আরও ডিটেলসে যাচ্ছি না, তাহলে এই ক্লাসটা করতে আরও 2 ঘন্টা লেগে যাবে। আর যদি বলে ঋণাত্মক কার্য, নেগেটিভ ওয়ার্ক ঋণাত্মক কার্য, মনে রাখবে যখন বল এবং স্মরণ একে অপরের বিপরীত অভিমুখে থাকবে। কীরকম স্যার? যখন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ বা কোনো বস্তুকে তোলার সময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আবার বলছি, ঘর্ষণ বল যখন তুমি একটা বস্তুকে, ধরো একটা বস্তু আছে, এখানে একটা দড়ি বাঁধা আছে, তুমি টেনে 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 নিয়ে যাচ্ছ, এক্ষেত্রে কী হচ্ছে? বল আর স্মরণের মানে যে অভিমুখটা মানে বিপরীত অভিমুখ হয়ে যাচ্ছে। মানে ঘর্ষণ কি করবে? এই যে বস্তুটা এ তো যেতে বাধা দেবে, এ তো এই দিকে টানবে না, এ ঘর্ষণ করবে। ঘর্ষণ বলে ফ্রিকশন থাকে না, ফ্রিকশনের ফলে কি এর বলটা দিকে কাজ করছে, আর যে টানছে তার বলটা দিকে কাজ করছে, দুটো বিপরীত অভিমুখ না, এক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে কি হয়, মানে এই দেখো
বুঝো ব্যাপারটা, এটা এরকম কাজ করছে না, এ এদিকে কাজ করছে, এ এদিকে কাজ করছে, মানে প্যারালাল কাজ করছে। আর প্যারালালে কত ডিগ্রি কোণ হয় স্যার? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মান কত না -1, সেই জন্য -1 মানে কি নেগেটিভে যাবে। আর এখানে কি হচ্ছিল 0 ডিগ্রি, কস 0-র মান ছিল 1, ওটা ধনাত্মক কার্য হবে। আচ্ছা তোমরা জানো কি মানে ওয়ার্ক 0 হয়, শূন্য, শূন্য কার্য, কিছু কাজই করেনি। কখন হয়? যখন বল এবং সরণ একে অপরের সাথে লম্বভাবে থাকবে। যখন ধরো কোনো কুলি মাথায় সুটকেস নিয়ে হাঁটছে, মাথায় একটা সুটকেস তুলেছে, সে বলে ভাই এত ভারী সুটকেস মাথায় তুললে কোনো কার্য করেনি, আর কি হচ্ছে না, কোনো কার্যই করেনি ফিজিক্সের মতে, কারণ বল আর সরণ একে অপরের সাথে লম্বভাবে আছে। সেক্ষেত্রে কী হয়ে যায়, লম্বভাবে যখন থাকে না, এইভাবে থাকে, এইভাবে, এক্ষেত্রে অ্যাঙ্গেল কী হয়ে যায় বলতো? 90 ডিগ্রি হয়ে যায়। আর 90 ডিগ্রি মানে কি? কস 90 ডিগ্রি, এর মান কত হয়? 0। তার মানে এ কোনো বলই করেনি। অ্যাকচুয়ালি ফর্মুলা কি আমাদের? ডাব্লু সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এবারে কোশ্চেনে আসো যে নিচের কোন উক্তিটি সঠিক? সঠিক উক্তি চেয়েছে, ভুল উক্তি চাইনি। প্রথম বলে বলের অভিমুখের উপর নির্ভর করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। একদম সঠিক, বলের অভিমুখের উপর নির্ভর করেই তো কার্য ধনাত্মক বা ঋণাত্মক হচ্ছে, ঠিক না? প্রথমের ক্ষেত্রে কি বললাম যে বল আর সরণ একই অভিমুখে থাকে, যখন অভিমুখটা একদিকে চলে যাচ্ছে তখন এটা পজিটিভ ওয়ার্ক হয়ে যাচ্ছে, পজিটিভ ওয়ার্ক হয়ে যাচ্ছে। আর যখন বিপরীত অভিমুখে থাকছে তখন নেগেটিভ ওয়ার্ক হয়ে যাচ্ছে। আর যখন লম্বভাবে থাকছে তখন কি হচ্ছে? শূন্য হচ্ছে। সবই ডিপেন্ড করছে কিসের ওপরে? বলের অভিমুখের ওপরে, তাই না? তো এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে একটা জিঙ্ক দণ্ড রাখলে কি হয়? কপার সালফেটের জলীয় দ্রবণ মানে CuSO4, এর সঙ্গে যদি একটা জিঙ্কে দণ্ড রেখে দেওয়া হয়, কি ঘটনা ঘটবে বলো? ZnSO4 হয়ে যাবে। আর কি হয়ে যাবে? Cu হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, এটা না একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। স্যার ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি জানি না। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এমন একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে একটা যৌগের অণুতে থাকা কোনো পরমাণুকে বা কোনো মূলককে অন্য একটা পরমাণু বা মূলক দ্বারা ডিসপ্লেস করে দেওয়া হবে, প্রতিস্থাপিত করে দেওয়া হবে, অপসারিত করে দেওয়া হবে। সেই জিনিসটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? যদি আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখি না, মানে সক্রিয়তা অ্যাক্টিভিটি সিরিজ যেটাকে বলে, সক্রিয়তা সিরিজে দেখি, তখন দেখব যে জিঙ্ক কপারের উপরে অবস্থিত। জিঙ্ক তারপরে কপার থাকে, মানে জিঙ্ক উপরে থাকে। তো এটা কি হয়? বেশি সক্রিয় হয়, এর ফলে ঘটনাটা ঘটে, প্রতিস্থাপিত করে দেয়, ঠিক আছে? কি হয় এক্ষেত্রে? কি হয় না, রঙের পরিবর্তন ঘটে। কপার সালফেট দ্রবণের রং কি? আরে কপার সালফেটের দ্রবণের রং কি বলো গো? নীল, নীল রং, ঠিক আছে? কেন হয় নীল রংটা? কারণ এখানে কপার উপস্থিত থাকে বলে। জিঙ্ক কি করে না, কপারকে হাঁটিয়ে দেয়, যে চল হাট। জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে দেয়। আরে জিঙ্ক কি করে? কপারকে হাঁটিয়ে দেয় যে ভাই কপার তুই চল আগে চল। তারপরে কি করে? প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট তৈরি করে। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। আর জিঙ্ক সালফেট কি হয়? কালারলেস হয়, কালারলেস, 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 বর্ণহীন হয়। কেন বর্ণহীন হয়? স্যার এখানে যে নীল রংটা করছিল না, এটা কিসের জন্য? কপারের জন্যই তো হচ্ছিল। তো জিঙ্ক যখন কপারকেই হাঁটিয়ে দিল, তাহলে নীল রং থাকবে কি করে? বর্ণহীন হয়ে গেল, ঠিক আছে? ধীরে 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 আস্তে আস্তে বর্ণহীন হয়ে যায়। আরেকটা কেস হয় কি, এখানে না অবক্ষেপ জমে, অবক্ষেপ, অবক্ষেপ হয়। কি হয় না, জিঙ্ক দণ্ডের ওপরে একটা লালচে বাদামি রঙের, জিঙ্ক যে দণ্ডটা ছিল না, জিঙ্ক যে দণ্ডটা ছিল এরপর একটা লালচে বাদামি রঙের একটা কপারের আস্তরণ জমা হয়, ঠিক আছে? আরেকটা কেস হয় তাপমাত্রার দিক থেকে। এখানে এই যে পুরো বিক্রিয়াটা, এই যে পুরো বিক্রিয়াটা বললাম না, এই বিক্রিয়াটা জানো অ্যাকচুয়ালি এক্সোথার্মিক বিক্রিয়া, তাপমোচী, তাপমোচী। অর্থাৎ কি হয়? তাপমাত্রা তৈরি হয়। এই বিক্রিয়াটার ফলে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আচ্ছা এত কিছু বললে আমার অ্যান্সার বলো, অনেক কনসেপ্ট দিয়ে দিয়েছে, বলো। প্রথম অপশন বলছে দ্রবণের তাপমাত্রা কমে যায়, না ভাই তবুও তাপমাত্রা বেড়ে যায়, তাপমোচিতে তাপমাত্রা কমবে করে, অপশন হবে না। কপার সালফেট দ্রবণের নীল রং ফ্যাকাশে হয়ে যায়, একদম তাই। কপার সালফেটে ছিল কপার, নীল ছিল, জিঙ্ক চলে এসে কপারকে হাঁটিয়ে দিল, তাহলে কি হয়ে যাবে? নীল রংটা ফ্যাকাশে হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে, একদম কারেক্ট। বলছে বিক্রিয়া শুরু করার জন্য তাপের প্রয়োজন হয় না, হ্যাঁ তাপের প্রয়োজন হয় না। বলছে কোনো রাসায়নিক পরিবর্তন লক্ষ্য করা যায় না, কি বলছে? রাসায়নিক পরিবর্তন, প্রচুর রাসায়নিক পরিবর্তন হয়, লক্ষ্য করা যায় নাকি? তো বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ, পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে কত সময় লাগবে বলো? আরে ফর্মুলা কি আছে? সিধা ফর্মুলা লাগাও, T = 1/f।
ঠিক আছে, এফ কি ফ্রিকোয়েন্সি, টি কি টাইম, তো 1/f, এফ কত আছে 50, 1/50 মানে কত বলো 0.02 সেকেন্ড, আরে সরি 0.02 সেকেন্ড। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফর্মুলা হচ্ছে টি সমান 1/f। ইজি কোশ্চেন। নেক্সট দেখো, আচ্ছা যদি এখানে কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক মানে কি, যারা পড়ে থাকো তারা বলো তো কম্পাঙ্ক কি? না 1 সেকেন্ডে স্যার যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটাই কম্পাঙ্ক। এটাকে কী দিয়ে ডিনোট করে, হার্জ দিয়ে ডিনোট করে। ঠিক আছে, এখানে আবার টাইম পিরিয়ডের ব্যাপার আছে, যে একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। আচ্ছা এখানে যদি বলা হয় যে মানুষের শ্রবণযোগ্য শব্দর যে কম্পাঙ্ক সেটা কত বলবো বলো, 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটা শ্রবণযোগ্য শব্দ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন, এই যে জননের সময় কেন ডিএনএর প্রতিলিপি বা ডিএনএ কপি তৈরি করা হয়? দেখো শ্বাসকষ্টের জন্য নয়, এটা তো বোঝাই যাচ্ছে। ডিএনএ তো আমাদের জননের সাথে সম্পর্ক, আমাদের নেক্সট জেনারেশনের সাথে সম্পর্ক, তো শ্বাসকার্য হবে না, পরিপাক ডাইজেস্টিভ সিস্টেম হবে না, রক্ত সঞ্চালন তো হবে না, তাহলে অ্যান্সার তো এইটুকু বোঝাই যাচ্ছে। এটা ডিটেলসে পড়ার প্রয়োজন, এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। যদি আসে এরকম টাইপের বাচ্চা সওয়াল দেয় তো তোমরা এমনি করতে পারবে। ঠিক আছে, দেখো বংশগতি হেরিডিটি এর এটাই হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক বলতে পারো। ঠিক আছে, যদি প্রতিলিপি না হয়, যদি কপি না হয়, তাহলে বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে যাবে কিভাবে, তাই না? চলো, এইগুলো তোমাদের আমি সলিড পড়িয়েছি, যদি না বলতে পারো তাহলে তো কিছু বলার নেই আর। বলো, নিচের কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষণ সম্পন্ন করে, বলো। আচ্ছা ক্লোরেন কাইমা সম্বন্ধে কি বলেছিলাম, যে ক্লোরেন কাইমা এটা এক ধরনের কি বলবো, প্যারেন্ট কাইমা কলা, তাই তো? আমি ক্লোরেন কাইমা সম্বন্ধে বলছি, এটা একটা ধরনের প্যারেন্ট কাইমা কলা, তাই তো? প্যারেন্ট কাইমা কোষে যখন ক্লোরোফিল থাকে তখন সেটাকে কি বলা হয়, ক্লোরেন কাইমা। আর এই ক্লোরেন কাইমা এক ধরনের প্যারেন্ট কাইমা কলা, প্যারেন্ট কাইমা কোষে যখন ক্লোরোফিল থাকে সেটাকে বলা হয় ক্লোরেন কাইমা। এই কলায় কি হয়, উদ্ভিদের যে সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া আছে, খাদ্য তৈরির যে ভূমিকা আছে, মানে প্রক্রিয়া আছে, সেইটা এখানে পালন করে। ঠিক আছে স্যার, তো এখানে তো সালোক সংশ্লেষ সম্বন্ধেই বলেছে, তো সালোক সংশ্লেষ বললে আমরা ক্লোরিন কাইমা টিক মারবো, এটা অ্যান্সার। আচ্ছা স্ক্লেরেন কাইমা কি? আচ্ছা স্ক্লেরেন কাইমা কোষ কী বলো, জীবিত না মৃত? মনে রাখবে ডেড সেল দ্বারা তৈরি আছে, মৃত কোষ দ্বারা। ঠিক আছে, মৃত কোষ দ্বারা। এর কাজ কি না, উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এর মধ্যে কোথাও কোনো রকম কোনো ক্লোরোফিল থাকে না। ঠিক আছে, আচ্ছা ফ্লোয়েম, জাইলেম এগুলো কি? এগুলো হচ্ছে জটিল কলার মধ্যে পড়ছে। যেমন জাইলেমের কাজ কি, জল শোষণ করা, মাটি থেকে জল ও খনিজ লবণ কী করে না, পাতায় পরিবহন করে। ঠিক আছে, আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে কি না, পাতায় যে সমস্ত খাদ্য তৈরি হয় সেটা উদ্ভিদের বিভিন্ন অংশে পাঠিয়ে দেয়। যাই হোক, এখানে অ্যান্সার হচ্ছে ক্লোরিন কাইমা। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে ক্লোরিনের ভগ্নাংশ, কোশ্চেনটা ঠিক আছে তো? হ্যাঁ, ক্লোরিনের ভগ্নাংশ পারমাণবিক ভর, যেটাকে ফ্র্যাকশনাল অ্যাটমিক মাস বলছে, এর কারণ নিচের কোনটি? যখনই ক্লোরিনের ভগ্নাংশ, দেখো বুঝবে, ক্লোরিন প্রধানত না দুটো আইসোটোপ দিয়ে তৈরি আছে। হ্যাঁ, ক্লোরিন একটা হচ্ছে Cl35, একটা Cl37। ঠিক আছে, এই দুটো আইসোটোপ আছে। ঠিক আছে, এদের যে অনুপাতটা থাকে এটা 3:1 অনুপাত থাকে এই দুটো আইসোটোপের। ঠিক আছে, তুমি এখান থেকে মানে অ্যাভারেজ যে মাস আছে, গড় ভরও বার করতে পারো। তো একটা কথা বলো, যে ক্লোরিনের ভগ্নাংশ পারমাণবিক ভরের এর কারণ নিচের কোনটা? আমি তোমাদের বার করে দেখাচ্ছি। দেখো, আমি যদি অ্যাভারেজ মাস বার করি, যেটাকে বাংলায় বলা হয় গড় ভর, কি করে বার করব না, এর 35 × 3। আরে বাবা বোঝো আমি কি বললাম, যে এর দুটো আইসোটোপ তো 35 আর 37। আমি বললাম এদের অনুপাত কত থাকে, 3:1। তাহলে 35-এর সঙ্গে 3, 37-এর সঙ্গে 1। আমি কি করে গড়ভর বার করব, এই দুটোকে কি করো, যোগ করো, 37 × 1। আর এদের যে টোটালটা 3 আর 1 4, এটা দিয়ে ভাগ করে দাও। যখন এই ভাগ করবো এটা কত আসবে বলো, উপরেরটা 105 আসবে, এটা 37 আসবে, এটা 4 আসবে। এই দুটো যোগ করলে কত আসছে বলো, 7 5 12, 3 আর 1 4, মানে 142/4। তার মানে আমি যদি ভগ্নাংশ করি, 4 3 12, 4 3 12, 3 4, 4 5 20, 35.5। ঠিক আছে, এবার বলো এটা ভগ্নাংশে এলো না? এই কারণেই ক্লোরিনের পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা কখনো হয় না, ভগ্নাংশ হয়। কিসের কারণে হয়? আইসোটোপের উপস্থিতির জন্য। বলো আর কিছু বুঝতে বাকি আছে তোমাদের? এখানে কোথাও কি আইসোটোপের কোনো গল্প দিয়েছে? শুধু ডি অপশানে দিয়েছে। তো আইসোটোপ যদি না থাকতো তাহলে এর ভগ্নাংশ হতো না। আইসোটোপ আছে বলেই দেখতে পাচ্ছি কত বেরোচ্ছে, 35.5। কিসের জন্য বেরোচ্ছে? আইসোটোপের জন্য। এই দুটো আইসোটোপ আছে বলে। চলো নেক্সট কোশ্চেন।
ক্লাস কেমন লাগছে তোমাদেরকে কিন্তু বলতেই হবে, ঠিক আছে? যদি ঠিকঠাক লাগে অবশ্যই বলবে। আচ্ছা, আমি এটা পড়িয়েছি তোমাদেরকে, খুব ভালো করে পড়িয়েছি। কখন পড়িয়েছি না, রেসপিরেটরি সিস্টেম যখন পড়াই তখন পড়িয়েছিলাম। হাঁপানি মূলত শ্বাসতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? বলো কি বলেছিলাম? ব্রঙ্কিওল যখন পড়িয়েছিলাম তখন বলিনি? অ্যাস্থেমার কথা বলেছিলাম, যেটাকে অ্যাস্থেমা, অ্যাজমা, হাঁপানি, এর পুরো এনসিআরটি তুলে লাইন তুলে প্রশ্ন দিয়েছে। তোমাদের বলেছিলাম মনে আছে যে এই ট্রাকিয়ার ওপরে কি থাকে? ল্যারিংস থাকে, ভয়েস বক্স থাকে। এই ট্রাকিয়া থেকে দুটো শাখা ভাগ হয়ে যায়, যেটাকে বলে ব্রঙ্কায়। এবার ব্রঙ্কায়ের মধ্যে যখন এই শাখাগুলো আরও ভাগে বিভক্ত হয় সেগুলোকে বলে ব্রঙ্কিওল। বলেছিলাম না, বলিনি? মনে পড়ছে? ঠিক আছে, এই ব্রঙ্কিওলের মাত্রা কী থাকে? এগুলো সব অ্যালভিওলি থাকে ফুসফুসের ভেতরে। 300 মিলিয়ন অ্যালভিওলি থাকে। যদি সমস্ত অ্যালভিওলি মিলিয়ে দেওয়া হয় তাহলে 80 মিটার স্কোয়ার জায়গাকে, একটা টেনিস কোর্টের সময় জায়গাকে দখল করে। পড়েছিলাম তো এগুলো তোমাদের। তো সেখানেই বলেছিলাম যে হাঁপানির সময় কি হয়। দেখো এগুলোতে কী থাকে বলেছিলাম? কার্টিলেজ থাকে, কার্টিলেজ রিং থাকে কার্টিলেজে। এবং এই যে ব্রঙ্কাইয়ের কথা বলেছিলাম, এখানেও কার্টিলেজ থাকে। কিন্তু ব্রঙ্কিওল যখন এই ভেতরে ঢুকে যাবে না, ফুসফুসের ভেতরে, তখন এর মধ্যে আর কোনো রকম কোনো কার্টিলেজ থাকে না। অ্যাকচুয়ালি কী হয় না, হাঁপানির সময় ফুসফুসের বায়ু চলাচলের পথে বা শ্বাসনালীর যে শাখাগুলো আছে না, ব্রঙ্কিওল, এগুলো সংকুচিত হয়। এখানে ইনফ্লামেশন সৃষ্টি হয়, ঠিক আছে? অতিরিক্ত মিউকাস তৈরি হয়ে যায়। ফলে কি হয়, বায়ুটা যে সচরাচর চলাচল করবে, অ্যালভিওলেতে পৌঁছাবে, অ্যালভিওলে থেকে আবার ফিরে আসবে, এই জায়গাটাকে সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়, শর্ট করে দেয়, জায়গাটাকে ছোটো করে দেয়। এর ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তার ফলে দেখবে কাশি হয়, শ্বাসকষ্ট হয়, বুকের মধ্যে একটা 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 হুইজিং, মানে বাঁশির মতন, টানের মতন আওয়াজ হয়, বাঁশির মতন সাউন্ড হয়, ঠিক আছে? এই জন্য হয়। তো হাঁপানি মূলত ব্রঙ্কি বা ব্রঙ্কিউলের জন্য হয়। মধ্যচ্ছদা সম্বন্ধে ডিটেলস পড়িয়েছিলাম, অ্যালভিওলাই পড়িয়েছিলাম, শ্বাসনালী পড়িয়েছিলাম। আরে মনে আছে না নেই? আচ্ছা, জানো তো অ্যালভিওলাই এই জিনিসটা না নিউমোনিয়া দ্বারা প্রভাবিত। যদি বলে নিউমোনিয়ার কথা, বা যদি বলে যে ইংলিশেও বলে দেয় যে এমফিসেমা বা নিউমোনিয়া। তো এটা কিন্তু অ্যালভিওলার সঙ্গে কিছুটা জড়িত আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বিকল্পটি কালচার ফিশারি শব্দটিকে সবচেয়ে ভালো নির্ভর করে? কালচার ফিশারি শব্দ বুঝতে পারছো তো, মাছের চাষ করা, ঠিক আছে? এটাই দেখো, মেনলি ফিশারিকে বা মৎস্য চাষকে না দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কালচার ফিশারি, আর একটা হচ্ছে ক্যাপচার ফিশারি, ঠিক আছে? দুটো ভাগ হয় মেনলি। কালচার ফিশারি হচ্ছে যখন একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে হবে, যখন তুমি ধরো একটা কৃত্রিম জলাশয় বানিয়েছো, একটা নিজে পুকুর কেটেছো, পুকুরের মধ্যে তুমি করছো, বা নিজে একটা ধরো ট্যাঙ্ক বানিয়েছো, বা একটা ধরো যে কোনো মানে কৃত্রিমভাবে জলাশয় বানিয়েছো, একটা পুকুর কাটিয়েছো, বা একটা ট্যাঙ্কের মধ্যে তুমি মাছ ছেড়ে রেখেছো। যখন নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তুমি ছোটো ছোটো মাছের পোনা ছেড়ে দিলে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের প্রজনন করানো হলো, তারপর লালন পালন করানো হলো, সেটাকে বৃদ্ধি ঘটানো হলো, সেইটাকে বলতে পারো কালচার ফিশারি। আর এটাকেই বলে কি পিসি কালচার বলে। আর ক্যাপচার ফিশারিটা কি? যখন কোনো রকম চাষ ছাড়াই একটা মাছ বড় হয়ে যায়, কোনো রকম ডাক্তারি, কোনো রকম ছাড়া, কোনো রকম সেটা অটোমেটিক হয়, প্রাকৃতিক নিয়মে যখন হতে থাকে। যেমন নদীতে যে অনেকে মাছ ধরে, নদীতে কেউ চাষ করতে যায় কি? যায় না। সমুদ্রে অনেকে মাছ ধরে, সমুদ্রে কেউ মাছের চাষ করে কি? হয় না, ঠিক আছে? এগুলো যখন হয় তখন সেটাকে বলে ক্যাপচার ফিশারি। যখন নিজে থেকে প্রকৃতিগতভাবে হয় সেটাকে ক্যাপচার বলে। কালচার আর ক্যাপচার দুটো আছে এখানে। কালচার বলেছে, কালচার হচ্ছে মাছের চাষ করা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে দুটো আরও টার্ম তোমাদের বলে দিচ্ছি আমি। আর একটা হয় যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় আর কি, সেক্ষেত্রে মেরিকালচার। এই মেরিকালচারটা কি জানো? যখন সমুদ্রে নোনা জল দিকে মাছ ধরে, সমুদ্রে নোনা জলে মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষ, মাছ বলবো, সামুদ্রিক প্রাণী, অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষ যখন হবে সমুদ্রে নোনা জলে, তখন সেটাকে মেরিকালচার বলা হয়। আর একটা হয় অ্যাকুয়াকালচার কি? যখন অ্যাকুয়াকালচার বুঝে যাবে লেখাটা, বলছি। অ্যাকুয়াকালচার কি? জলজ উদ্ভিদ এবং প্রাণী একসঙ্গে যখন চাষ করা হবে। ধরো কোনো জায়গাতে জলজ উদ্ভিদও রেখেছে, আবার তার সঙ্গে ধরো কিছু মাছ, কিছু চিংড়ি, কিছু কাঁকড়া। তো উদ্ভিদ আর জলজ উদ্ভিদ আর মাছ, প্রাণী যখন একসঙ্গে চাষ করা হবে সেটাকে বলে অ্যাকুয়াকালচার। ওকে, যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় তাই বলে রাখলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে বিভব প্রভেদ ভোল্ট এককে পরিমাপ করা হয়। আর উক্তি 2তে বলছে 1 ভোল্ট হলো প্রতি কুলম্বে 1 নিউটনের সমান। তো নিচের কোনটি সঠিক বলো? 1 নম্বরে এটা দিয়েছে বিভব প্রভেদ ভোল্ট এককে পরিমাপ করে, আর উক্তি 2-এ বলছে 1 ভোল্ট হলো প্রতি কুলম্বে 1 নিউটনের সমান।
তো কোনটা ঠিক? দেখো এখানে ঠিক হচ্ছে সি, শুধুমাত্র উক্তি একটা সঠিক হবে, কারণ বিভব প্রভেদ এসআই একক হচ্ছে কি ভোল্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, একদম সঠিক বলেছে। ঠিক আছে, কিন্তু উক্তি দুইটা ভুল। ভোল্ট কখনোই প্রতি কুলম্বে 1 নিউটন, এটা তো বলা যায় না। গাণিতিকভাবে বিভব প্রভেদ কীরকম হয় দেখো, ভোল্ট এটা সমান কি W/Q, মানে কি ওয়ার্ক, কৃতকার্য বাই চার্জ, মানে আধান। ঠিক আছে, আর কাজের একক কী হয় বলো? কাজের একক জুল, কাজের একক কি জুল। আর আধান যেটা কিউটা যেটা ডিনোট করছি তার একক কী হয় বলো? কুলম্ব, তাই তো? তাহলে আমি যদি এর অ্যাকচুয়াল ইউনিট বলি কী হবে? জুল পার কুলম্ব। তাহলে এর ইউনিট কী দাঁড়ালো? জুল পার কুলম্ব। ঠিক আছে, আর এখানে যেটা আছে না প্রতি কুলম্বে 1 নিউটনের সমান, যেটা নিউটন পার কুলম্ব দিয়েছে, এটা কিসের ইউনিট অ্যাকচুয়ালি? এটা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের সূত্র, নিউটন পার কুলম্ব। এটা নিউটন পার কুলম্ব, হ্যাঁ এটা ঠিক নয়, কী হবে? জুল পার কুলম্ব হয়ে যাবে রাইট আনসার। তো এখানে এই প্রথমটা হয়ে যাবে রাইট, শুধুমাত্র উক্তি 1টা সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দিয়েছে নিচের কোনটি সুষম বৃত্তীয় গতি ইউনিফর্ম সার্কুলার মোশনের একটি উদাহরণ বর্ণনা করে। ইউনিফর্ম সার্কুলার মোশন কী হবে বলো? এখানে অ্যান্সার কী হবে? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে এটা, একটা ফ্যানের ব্লেড ধ্রুবক গতিতে ঘুরছে। এটা আমি ইউনিফর্ম সার্কুলার মোশন কিছুক্ষণ আগে তোমাদের পড়ালাম, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি, এখানে আর বলছি না। যে ধ্রুবক দ্যুতিতে যখন ঘুরছে, ধ্রুবক কনস্ট্যান্ট স্পিডে যখন ঘুরছে, সেটাই হচ্ছে সুষম বৃত্তীয় গতি। ঠিক আছে, আমি যদি বি অপশানটা ধরি না, যে এই বলটাকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হয়েছে, এটা 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 কিসের হয়ে গেল? এটা লিনিয়ার মোশনের হয়ে গেল, রৈখিক গতির একটা এক্সাম্পল বলতে পারো। যদি বলি যে এটা কিসের গতি উদাহরণ? একটা গাড়ি তার পথে চলছে, তার পথে চলতে চলতে গতিও বাড়াচ্ছে, যদি গতি কন্টিনিউ বাড়তে থাকে সেটা কি হয়ে যায় বলো? ত্বরণযুক্ত গতি, অ্যাক্সিলারেশন, ত্বরণযুক্ত গতি। আর ডিটা কি হয়ে যাবে? একটা ট্রেন তার রেল লাইনের উপর দিয়ে চলছে, এটা হচ্ছে যদি কোনো রকম কোনো মোড় না থাকে, যদি সরল রেখা অনুযায়ী চলতে থাকে, সেটা সরল রৈখিক গতি হয়ে যাবে, সরল রৈখিক গতি। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি দ্রবণের ঘনত্ব কনসেন্ট্রেশন অফ সলিউশন প্রকাশের জন্য ব্যবহার করা হয় না বলেছে? হয় না। দেখো দ্রবণের ঘনত্ব প্রকাশের জন্য না 3টে প্রধান পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে দ্রাবকে ইংলিশে বলে সলিউট, মানে যেটা মেশাচ্ছ, যদি নুন জলের মিশ্রণ তৈরি হয় তাহলে নুনটা হচ্ছে এখানে দ্রাব, আর সলিউট। আরেকটা হয় দ্রবণ, যেটাকে বলে সলিউশন। ঠিক আছে, আরেকটা হয় দ্রাবক, দ্রাবক মানে হচ্ছে জল, যেটা জল। ভর ভিত্তিক প্রথম যেটা আমি বললাম কি, যে এই দ্রবণের ঘনত্ব প্রকাশের জন্য 3টে পদ্ধতি ব্যবহার করা হয়। 3টে পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ভর ভিত্তিক ভর শতাংশ, তার মানে হচ্ছে মাস বাই মাস পার্সেন্টেজ। এই বাংলাতে বলে দিচ্ছে, মাস বাই মাস পার্সেন্টেজ মানে হচ্ছে ভর ভিত্তিক ভর শতাংশ। এর ফর্মুলা কীরকম হবে না, দ্রাবের ভর বাই দ্রবণের মোট ভর ইন্টু 100, এটা একটা ব্যাপার হয়। ঠিক আছে, সেকেন্ড হয় এটা কি বললো, মাস বাই মাস পার্সেন্টেজ, ভর ভিত্তিক ভর শতাংশ। একটা হয় আয়তন ভিত্তিক ভর শতাংশ, আয়তন ভিত্তিক ভর শতাংশ, এখানে দ্রব্যের ভর এবং দ্রবণের আয়তন ইন্টু 100 হয়। আরেকটা হয় 3 নম্বরে আয়তন ভিত্তিক আয়তন শতাংশ, আয়তন ভিত্তিক আয়তন শতাংশ। আমি আরেকবার আমি বুঝে দিচ্ছি পুরোটা, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, এটা ঠিকঠাক বোঝানো গেল না। বোঝো আমি কি বললাম, যে এটার না 3টে প্রসেস হয়। 1 নম্বর প্রসেস হচ্ছে ভর, কারণ কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, ভর ভিত্তিক ভর শতাংশ, যেটাকে বলা হয় মাস বাই মাস পার্সেন্টেজ। 2 নম্বরে হয় আয়তন ভিত্তিক ভর শতাংশ, আয়তন ভিত্তিক ভর শতাংশ, যেটাকে বলা হয় কি মাস বাই ভলিউম পার্সেন্টেজ। আর 3 নম্বরে বলা হয় আয়তন ভিত্তিক আয়তন শতাংশ, যেটাকে বলা হয় ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। তো এখানে অপশানে দেখো যে কোনটা মিলছে, দ্রবণের ঘনত্ব নির্ণয়ের জন্য কোনটা মিলছে, ভর ভিত্তিক ভর শতাংশ না ভর ভিত্তিক আয়তন শতাংশ। ভর ভিত্তিক ভর শতাংশ কোথাও আছে কি? ভর ভিত্তিক ভর শতাংশ,
ভরভিত্তিক আয়তন শতাংশ আছে, ভরভিত্তিক ভর শতাংশ আছে। আচ্ছা, ব্যবহার করা হয় না লিখেছে, সরি এখানে ব্যবহার করা হয় না। তো এই ভরভিত্তিক ভর শতাংশ তো ব্যবহার করা হয়, এই যে দেখতে পাচ্ছি ভরভিত্তিক ভর শতাংশ ব্যবহার করা হয়, তার মানে এটা তো হয়, এটা তো অ্যান্সার নয়। বলছে আয়তন ভিত্তিক আয়তন শতাংশ, দেখো আয়তন ভিত্তিক আয়তন ভিত্তিক আয়তন শতাংশ, তো এটাও ব্যবহার করা হয়। আর একটা বলছে আয়তন ভিত্তিক ভর শতাংশ, এই যে আয়তন ভিত্তিক ভর শতাংশ, তো এটাও ব্যবহার করা হয়। এই তিনটে ব্যবহার করা হয়, তাহলে হয় না কোনটা? এটা, তার মানে অ্যান্সার, এটা মুছে দাও, অ্যান্সার হবে এটা, এইটা ব্যবহার করা হয় না, আর এই তিনটে ব্যবহার করা হয়, এই তিনটে ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এই শিফটের লাস্ট কোশ্চেন এটা, বলো অ্যান্সার কী হবে। সাবানের পরিষ্কার করার প্রক্রিয়ায় মাইসেলের প্রধান ভূমিকা কী? বলো বলো। দেখো একটা জিনিস এখানে জানবে আগে, একটা হচ্ছে হাইড্রোফোবিক তেল, একটা হচ্ছে হাইড্রোফিলিক, সরি PHILIC, হাইড্রোফিলিক তেল, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক তেল। এই দুটো জিনিসকে আগে জানো। হাইড্রোফিলিক হচ্ছে, এটা হচ্ছে জল আকর্ষী মানে কি জল আকর্ষণ করবে, এরা জলের দিকে মুখ করে থাকবে। আর একটা হচ্ছে হাইড্রোফোবিক, এরা কি বলতো জল বিকর্ষী, জল বিকর্ষী, তার মানে কি এরা জলের বিপরীতে থাকবে। এরা জল বিকর্ষী ঠিক কথায়, কিন্তু কিসের আকর্ষণ করে? তেল বা চর্বি জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলোর আকর্ষণ করে। এরা ময়লার দিকে মুখ করে থাকে। আরে ধরো তোমার একটা কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে ধরো কোনো তেল চিটে ভাব হয়ে গেছে, বা কিছু খেয়ে মুছে ফেলেছো, তার ফলে কি হচ্ছে, ওখানে তেল চর্বি জমছে, এই দিকে মুখ করে থাকে হচ্ছে হাইড্রোফোবিক। আর হাইড্রোফিলিকটা হচ্ছে উল্টোটা, জল আকর্ষী। ঠিক আছে, এবার কি হয়, যখন সাবান জল মেশানো হয় না, সাবান জলে মেশানো হয়, ধরো জল আছে না, জল, এখানে ধরো সাবান মেশানো হয়েছে, তো সাবান মেশালে কি হয়, হাইড্রোফোবিক যে প্রান্তগুলো থাকে, হাইড্রোফোবিক তেল, মানে আমি তোমাকে এটার কথা বলছি, হাইড্রোফোবিক তেলের কথা বলছি। হাইড্রোফোবিক তেলগুলো কি করে, ময়লার দিকে, মানে তেল বা চর্বি জাতীয় ব্যাপারটা কি ময়লা, এটা অ্যাকচুয়ালি ময়লার দিকে আটকে যায়। ঠিক আছে, কেন আটকে যায়? কারণ এরা তো ময়লা আকর্ষণ করছে। আরে হাইড্রোফোবিক কি করছে, জলটাকে বিকর্ষণ করছে, কিন্তু ময়লা জাতীয় জিনিসগুলোকে আকর্ষণ করছে। তো কি হচ্ছে না, ময়লার দিকে আটকে যাচ্ছে। আর হাইড্রোফিলিক যারা আছে না, হাইড্রোফিলিক, ওরা তো ময়লার দিকে যাবে না, ওরা কি করে, জলটাকে আকর্ষণ করে। তো হাইড্রোফিলিকের মাথাগুলো তখন না বাইরের দিকে থাকে, জলের সাথে যুক্ত থাকে। কেন জলের সাথে যুক্ত থাকে? কারণ এটা জল আকর্ষী বলে, এটা তো জল আকর্ষণ করবে। এইভাবে যখন অনেকগুলো সাবানের অণু মিলে যায়, একটা গোলাকার গুচ্ছ তৈরি করে, যেটাকে বলা হয় মাইসেল। আরে বোঝা গেল না? আবার বলছি, সাবানের দুটো প্রান্ত থাকে, একটা হাইড্রোফোবিকগুলো কি করে, ময়লার সঙ্গে আটকে যায়। আর হাইড্রোফিলিকগুলো কি করে, উপরের দিকে মুখ করে থাকে, ময়লার উপরের দিকে। আরে ধরো এটা ময়লা, বোঝাচ্ছি তোমাদের, ময়লা, এখানে ধরো আটকে গেছে হাইড্রোফোবিক, কিন্তু হাইড্রোফিলিকগুলো উপরের দিকে মুখ করে থাকে। কারণ কি, এরা তো জল আকর্ষণ করছে না। এই রকমভাবে যখন অনেকগুলো সাবানের অণু একসঙ্গে মিলে যায় একটা গোলাকার গুচ্ছ তৈরি করে, সেটাকে বলে মাইসেল বলা হয়। ঠিক আছে, পরিষ্কার করে কি করে না, এই মাইসেলগুলো তেলের বিন্দু বা ময়লাকে কি করে, তার যে কেন্দ্র থাকে না, এই কেন্দ্রের মধ্যে আটকে ফেলে। এই যে হাইড্রোফোবিক যে জিনিসটা এই যে ময়লার মধ্যে ঢুকে গেল, বোঝো, হাইড্রোফোবিক জিনিসটা ময়লার মধ্যে ঢুকে গেল, ধরো এই একটা ময়লা আছে, এর মধ্যে ধরো হাইড্রোফোবিক ঢুকে গেছে, এই ময়লাটাকে কি করে, ও এই নিজের কেন্দ্রে নিয়ে নেয়, কেন্দ্রের মধ্যে আটকে ফেলে। যখন জল দিয়ে ধোয়া হয়, তখন কি হয়, এই মাইসেলগুলো জলের টানে, আর উপর দিকে কি আছে, হাইড্রোফিলিক, যখনই জল দিয়ে ধোবে তখন কী করবে, টেনে বাইরের দিকে বার করবে, হাইড্রোফিলিক তেলে টেনে বাইরের দিকে বার করবে। এর ফলে যখনই ধোয়া হয়, ময়লা সহ পুরো কাপড় থেকে টেনে বেরিয়ে যায়। ওই জন্যই তো যখন আমরা সার্ফ দিই বা সাবান দিয়ে কোনো কিছু কাছাকাছি করি, যখন আমাদের কী হয়, জামা কাপড়টা পরিষ্কার হয়ে যায়। কারণই হচ্ছে এই দুটো, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। তাহলে বলো এখানে অ্যান্সার কোনটা হবে, বলো অ্যান্সার কোনটা হবে না, জামা কাপড় থেকে তেল এবং ময়লা আটকে ফেলা এবং অপসারণ করা, এটাই হচ্ছে মাইসেলের প্রধান কাজ। বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই আর। তো এখানে আমাদের ফার্স্ট শিফটটা কমপ্লিট হলো। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। টোটাল সমস্ত কোশ্চেন তোমরা দেখলে কীভাবে কমপ্লিট করালাম না করালাম।
তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো, কারণ ওটাই আমার মেন মোটিভেশন। তোমাদের বলেছি যদি ভালো লাগে লাইক করো, স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো, আর যদি চাও যে এইভাবে প্রত্যেকটা শিফটের পুরো সলিউশন পাবে, কারণ আমি নিজেই এই শিফটের মানে সমস্ত সলিউশন করাবো। তো এই টোটাল যদি সলিউশন চাও তো বললাম আমাদের, বা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ চাও, সমস্ত কিছু A to Z দেখতে পাচ্ছ এখানে, প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, পিওয়াইকিউ সমাধান, 100 একটা ডিটেলসের সলিউশন পাবে, শিফটের মক টেস্ট, ফুল অ্যানালাইসিস, এই সমস্ত কিছুর জন্য আমাদের ব্যাচে অ্যাড হতে হবে, যার প্রাইস আছে অনলি 399। এর মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এবং যদি কেউ কমপ্লিট ব্যাচ চাও, কমপ্লিট ব্যাচ অনলি 699, এর মধ্যে সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল নলেজ টোটাল সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া তোমাদের জানিয়ে রাখি যে আমাদের 2016 থেকে পুরো 2026 পর্যন্ত টোটাল সমস্ত PDF এবং বুক অ্যাভেলেবেল আছে, যদি চাও নিতে পারো। অনলি 500, প্রায় 10,500 প্লাস কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের রেলে আসা প্রশ্ন এগুলোর মধ্যে আছে। অনলি 500 PDF এর প্রাইস আছে, ঠিক আছে। বা আমাদের ম্যাথের বুক অ্যাভেলেবেল আছে, যদি চাও কেউ নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল আমাদের মধ্যে তোমাদের বলেছি যে এই নাম্বারটাতে সিম্পল একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এখানেই QR কোড দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্সে অ্যাড করে দেওয়া হবে, PDF চাইলে PDF তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করো, ইনস্টল করে যদি কোর্স চাও তাহলে সিম্পল পেড কোর্সে যাও, যদি বুক চাও বুক সেকশনে যাও, আর যদি স্টাডি মেটেরিয়াল চাও, PDF চাও, তাহলে এইখানে যেতে পারো, ঠিক আছে। আর আমি যে বইটা থেকে সলিউশন করাচ্ছি, বইটার দাম বলেছি 472 টাকা। আর এই বইটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই বইটা থেকে সলিউশন করাচ্ছি, বইয়ের দাম 472, PDF এর দাম 199। তো চাইলে নিতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা আমাদের ইনস্টল করতে পারো এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন, অথবা এই নাম্বারে যদি কোনো কোয়ারি থাকে তোমরা কলও করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে, ঠিক আছে। তো চলো, ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্টে বলবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে অ্যান্সার দেবো। পরে ক্লাস আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।